আপনি কি কখনো কোনো ধনী ব্যক্তিকে কাউকে ধ্বংস করার জন্য আমন্ত্রণ জানাতে দেখেছেন? বিভান ঠিক সেটাই করেছিল। কিন্তু অনন্যা যখন সেই দরজা দিয়ে ভেতরে এলো, তখন সে নিজেই থরথর করে কাঁপছিল। সিংঘানিয়া গ্রুপের কর্পোরেট অফিস দামি পারফিউম আর নতুন পালিশ করা মেঝের গন্ধে ম ম করছিল। এটি কোনো সুখকর গন্ধ ছিল না, এটি ছিল ক্ষমতার গন্ধ। এমন এক গন্ধ যা আপনাকে কোনো কথা ছাড়াই আপনার অবস্থানের জানান দিয়ে দিত। শান্তিদেবী ৫০ বছরের এক বৃদ্ধা, প্রতি সন্ধ্যার মতো আজও নিজের পরিষ্কার করা ট্রলি ঠেলছিলেন। তিনি কোনো শব্দ করতেন না, আর খুব বেশি কিছু দেখতেন না। তিনি শিখে গিয়েছিলেন যে এমন জায়গায় বিনয়ী মানুষরা ততক্ষণ পর্যন্ত অদৃশ্য থাকে যতক্ষণ না কাউকে তাদের উদাহরণ হিসাবে ব্যবহার করার প্রয়োজন পড়ে। লেফট খুলল এবং মৃদু হাসির শব্দ করিডরে ছড়িয়ে পড়ল। দামি স্যুট, সাধারণ ঘড়ি, এমন সব জুতো যা কখনো কাদায় পড়ে না। তারা এমনভাবে হাঁটছিল যেন এই ভবনটি তৈরি হওয়ার আগে থেকেই তাদের ছিল। বিভান সিংহানিয়ান এলো, ৩০ বছর বয়স, যার হাসি ছিল নিখুঁত। চোখগুলো এমন ছিল যেন সে কখনো ক্ষমা চায়নি। শান্তিদেবী অভ্যাসবশত নিজের নজর নামিয়ে নিলেন, ভয় পেয়ে নয়। বিভান তাকে না দেখেই বা না দেখার নাটক করে বেরিয়ে গেল। কিছুটা দূরে ইভেন্ট ডিরেক্টর প্রিয়া শর্মা একটি ট্যাবলেটে তালিকা দেখছিল। তার মুখে ঠিক তেমন টান টান ভাব ছিল যা অন্যের জৌলুস আয়োজন করা ব্যক্তির থাকে। সে পুরুষদের হাসির শব্দ শুনল এবং সময় মতো নজর তুলল যখন প্রধান পার্টনার রাজেশ গুপ্তা বাজি ধরার ভঙ্গিতে বিভানের দিকে ঝুঁকে পড়ল। আমি বলছি, তোমার সাহস হবে না, রাজেশ মজা করে বলল। সবার সামনে নয়। বিভান এমনভাবে হাসল যেন জীবন একটি খেলা। তুমি কি নিয়ে কথা বলছো? রাজেশ জিজ্ঞেস করল। সে নিজের থুতনি দিয়ে করিডরের দিকে ইশারা করল, শান্তিদেবী এবং তার ট্রলির দিকে। সেই পুরনো খেলা। সে বলল, এটি শালীনতার সাথে করো, পরিষ্কারভাবে করো। সাফাই কর্মীর মেয়েকে আমন্ত্রণ জানাও আর বাকি সব হলের ওপর ছেড়ে দাও। প্রিয়া চিন্তিত হয়ে পড়ল। নিছক নৈতিকতার কারণে নয়, বরং এই জন্যে যে সে জানত এই ধরনের মজাক থেকে কেমন আগুন জ্বলতে পারে। বিভান একটু অবাক হল না, বরং তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়ে, সে পুনরাবৃত্তি করল। ওর একটি মেয়ে আছে। রাজেশ কাঁধ ঝাঁকাল। সবার কাছেই কিছু লুকানোর বা কিছু বাঁচানোর থাকে, এমনকি ঝাড়ুদারদের কাছেও। সে সেই নরম নিষ্ঠুরতার সাথে বলল, যা মজার ছলে লুকিয়ে থাকে। শান্তিদেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, যেন ঝাড়ুর ওজন দ্বিগুণ হয়ে গিয়েছে। তিনি নিজের গলায় এক ধরনের তাপ অনুভব করলেন। তিনি কে তা নিয়ে কোনো লজ্জা ছিল না, বরং তাকে একটি বস্তুর মতো ব্যবহার করা হচ্ছে বলে রাগ হচ্ছিল। তিনি নড়াচড়া করার চেষ্টা করলেন, বরাবরের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভাগ্য তাকে হোঁচকে খাওয়াল। ট্রলির একটি চাকা দরজার কোণায় ধাক্কা খেল এবং শব্দ স্বাভাবিকের চেয়ে বেশি জোরালো হল। সবাই ফিরে তাকাতে লাগল। বিভান তাকে প্রথমবারের মতো দেখল, যেন সে হঠাৎ অস্তিত্বে এসেছে। তার হাসি অটুট ছিল। শান্তিজি, তাই না? সে বিনম্রভাবে বলল, কিন্তু গভীরে শীতলতা ছিল। সব ঠিক আছে তো? শান্তিদেবী ঢোক গিললেন। হ্যাঁ সাহেব, তিনি সামান্য মাথা নিচু করে জবাব দিলেন, নিজের পরাজয়ের জন্য নয়, বরং তাদের আর কিছু না দেওয়ার জন্য। বিভান ট্রলিটি দেখল, তারপর তাকে দেখল। আমাকে কিছু বলো, সে মিথ্যে কৌতূহল মেশানো গলায় বলল। তোমার মেয়েই কাজ করে? শান্তিদেবী পেটে এক ধরনের কামড় অনুভব করলেন। আমার মেয়ে? তিনি বিড়বিড় করলেন। হ্যাঁ, ও কাজ করে। প্রিয়া ট্যাবলেট থেকে নজর তুলল। সে জানত কি হতে চলেছে। বিভান আরও হাসল। চমৎকার, সে বলল, কারণ শুক্রবার আমাদের এখানে একটি বড় অনুষ্ঠান আছে, একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, আর আমি চাই তোমার মেয়ে এতে উপস্থিত থাকুক। করিডোর শান্ত হয়ে গেল, সম্মানে নয় বরং বিস্ময়ে। শান্তিদেবী জমে গেলেন। আমার মেয়ে? তিনি লুকানোর চেষ্টা না করেই জিজ্ঞেস করলেন। বিভান এমনভাবে মাথা নাড়ল যেন সে কোনো সম্মান দিচ্ছে। হ্যাঁ, আমি চাই ও দেখুক বাস্তব পৃথিবী কিভাবে চলে, সে বলল। এছাড়া অনুপ্রেরণা দেওয়া সব সময়ই ভালো। রাজেশ চাপা হাসি হাসল। প্রিয়া অস্বস্তিতে ট্যাবলেট শক্ত করে ধরল। শান্তিদেবীর মনে হলো যেন তার দম আটকে আসছে। এটি কোনো নিমন্ত্রণ ছিল না, এটি একটি মিষ্টি জালে ফাঁসানোর ষড়যন্ত্র ছিল। আমার মনে হয় না ও। শান্তিদেবী চেষ্টা করলেন। বিভান তাকে সেই বিনম্রতার সাথে থামালো যা আঘাত দেয়। ব্যাস, ওকে বলো যেন ও আসে, সে বলল। আমি তোমাকে সানন্দে জানিয়ে দেব। সে এতটা কাছে এলো যে শান্তিদেবী দামি পারফিউমের গন্ধ পেলেন এবং ট্রলির একপাশে একটি কালো কার্ড রেখে দিল, যেমন কেউ টেবিলে কয়েন রাখে। তার নাম কি? শান্তিদেবী জিজ্ঞেস করলেন। তিনি বলতে চাইছিলেন না, কিন্তু যদি তিনি না বলেন তবে বিষয়টি আরও খারাপ হবে, আর ওই অট্টালিকায় তার মতো মানুষেরা অস্বীকার করে জিততে পারে না। অনন্যা, তিনি দমে যাওয়া গলায় জবাব দিলেন। অনন্যা মেহতা।
বিভান ধীরে ধীরে হাসতে হাসতে নামটি পুনরাবৃত্তি করল। অনন্যা, সে বলল। খুব ভালো, ওকে বলো যেন ও আসে, আমি ওর সাথে দেখা করতে চাই। আর সে করিডরে পারফিউম আর অপমানের গন্ধ রেখে চলে গেল। শান্তিদেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন, হাতে সেই কালো কাঠ নিয়ে। প্রিয়া এক পা এগিয়ে এলো, ভাবল কিছু বলবে কিনা, কিন্তু উঁচুতলাতেও জড়িয়ে পড়ার ভয় থাকে। শান্তি, প্রিয়া ধীরে বিড়বিড় করল, সাবধানে থেকো। শান্তিদেবী তাকে ঘৃণা ছাড়া দেখলেন, শুধু ক্লান্ত চোখে বললেন, আমি সবসময় সাবধানে থাকি। সেই রাতে নিজের ছোট ঘরে শান্তিদেবী কার্ডটি টেবিলের ওপর এমনভাবে রাখলেন যেন সেটি জ্বলছে। এটি কোনো নিমন্ত্রণ ছিল না, এটি ছিল একটি সতর্কবার্তা। যখন 25 বছর বয়সী অনন্যা মেহতা কাজ থেকে ফিরল, সে সঙ্গে সঙ্গে কার্ডটি দেখল। সে জিজ্ঞেস করল না এটি কি, সে আরও গভীর কিছু জিজ্ঞেস করল। মা, ওরা তোমার সাথে কি করেছে? সে শান্তভাবে বলল। শান্তিদেবী হাসার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তোমাকে আমন্ত্রণ জানায়, তিনি ফিসফিস করে বললেন, তোমার মজা ওড়ানোর জন্য। অনন্যা কালো কার্ডটি কোনো তাড়াহুড়ো ছাড়াই তুলে নিল। সে সেটি পড়ল। সে নজর উপরে তুলল। সে ভীত ছিল না, সে শান্ত ছিল, যেন সেই অপমানের কথা আগেই কল্পনা করে নিয়েছিল। তুমি কি চাও আমি না যাই? শান্তিদেবী প্রায় মিনতি করে জিজ্ঞেস করলেন। অনন্যা কাছে এলো। সে তার মায়ের সাদা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল এবং নরম দৃঢ়তায় বলল, ওরা আমাকে ছোট দেখতে চায়, কিন্তু আমি লুকিয়ে থাকার পাত্রী নই। শান্তিদেবী ঢোক গিললেন, ওরা তোমাকে কথা দিয়ে আঘাত করবে। অনন্যা তার মায়ের চোখের দিকে তাকাল। ওদের চেষ্টা করতে দাও, সে বলল। শব্দ তখনই আঘাত দেয় যখন কেউ তাতে বিশ্বাস করে। শান্তিদেবী নিজের বুকটা ভারী অনুভব করলেন। অনন্যা কার্ডটি আরেকবার দেখল। আমি যাব মা, সে বলল, আর আমি সেভাবেই যাব যেভাবে আমার যাওয়া উচিত। শান্তিদেবী কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, কিভাবে? অনন্যা গলার আওয়াজ না বাড়িয়েই জবাব দিল, সেভাবে যেন কেউ অস্তিত্বে থাকার অনুমতি চাইছে না। আর এটিই ছিল প্রথম ধাক্কা, যা বিভান আসতে দেখেনি। কালো কার্ডটি টেবিলের ওপর এক ঘুমন্ত জানোয়ারের মতো পড়ে রইল, শান্ত কিন্তু ধারালো দাঁতওয়ালা। শান্তিদেবী সেই রাতে ঠিকমতো খেতে পারলেন না। তিনি চামচ দিয়ে প্লেটে এমনভাবে শব্দ করছিলেন যেন সেই শব্দ তাকে ভাবতে সাহায্য করবে। তিনি 50 বছরের ছিলেন আর দুনিয়ার চাল জানতেন। যখন ধনীরা আমন্ত্রণ জানায় তখন সবসময় কিছু দেওয়ার জন্য হয় না, কখনো কখনো প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানায়। অনন্যা মেহতা এর বিপরীতে ঘরের মধ্যে শান্তিতে ঘুরে বেড়াচ্ছিল। এমন নয় যে সে বিপদ বুঝতে পারছিল না, বরং এমনভাবে যা বিপদকে এতটাই বোঝে যে সে আগেই ঠিক করে নিয়েছিল যে একে আধিপত্য করতে দেবে না। মা, সে বলল, তার সামনে বসে, তোমাকে সবচেয়ে বেশি কি ভয় দেখায়? শান্তিদেবী হাসার চেষ্টা করলেন, আর তার মুখটা বেঁকে গেল। যে ওরা তোমাকে অপমানিত করবে, তিনি জবাব দিলেন। যে ওরা তোমাকে এমনভাবে দেখবে যেন তুমি তুচ্ছ কিছু। অনন্যা এক মুহূর্তের জন্য নজর নিচু করল, যেন কিছু গিলছে। ওরা আমার সারা জীবন ধরে এটি করার চেষ্টা করেছে, সে বলল। একটি জাঁকজমক অনুষ্ঠান আমাকে ভেঙে ফেলতে পারবে না। শান্তিদেবী নিজের ঠোঁট কামড়ে ধরলেন। কিন্তু ওই লোকগুলো রাস্তার মোড়ের মতো মজা ওড়ায় না বেটি, তিনি ফিসফিস করলেন। ওরা এটি মিষ্টি কথা দিয়ে করে যা ভেতরে কেটে যায়। অনন্যা মাথা নাড়ল। তাই আমি তৈরি হয়ে যাব, সে বলল। শান্তিদেবী কার্ডের দিকে ইশারা করে বললেন, কি দিয়ে? অনন্যা জিজ্ঞেস করল। একটি ড্রেসের দাম আমার মাসের আয়ের সমান। অনন্যা কার্ডটি দেখল, তারপর তার মাকে দেখল। আমি ওই লোকটার কাছে কিছু চাইতে যাব না, সে বলল। না 1 পয়সা, না কোনো করুণা, না কোনো ক্ষমা। আমি সেটাই পরে যাব যা আমার কাছে আছে, আর যা আমি। শান্তিদেবী কিছুটা স্বস্তি পেলেন, আর সাথে এক নতুন ভয়ও। আর তোমার কাছে কি আছে? তিনি জিজ্ঞেস করলেন। অনন্যা উঠল এবং নিজের ঘরে গেল। সে একটি পুরনো কাপড়ের থলে নিয়ে ফিরে এলো। সে একটি ছোট ডায়েরি, একটি কলম আর কাগজে মোড়ানো একটি ব্রোচ বের করল। সাধারণ ধাতুর, কিন্তু খুব সুন্দর করে রাখা একটি সাধারণ অথচ সুন্দর আকৃতির ব্রোচ। শান্তিদেবী ব্রোচটিকে এমনভাবে দেখতে লাগলেন যেন সেটি কোনো স্মৃতি। এটি তোমার দিদিমার ছিল, তিনি বিড়বিড় করলেন। অনন্যা মাথা নাড়ল। আর তোমারও। তুমি এটি তখন বাঁচিয়ে রেখেছিলে যখন আমাদের কাছে কিছু ছিল না। আমি এটি তখনই পরব যখন ওরা আমাকে তুচ্ছ অনুভব করানোর চেষ্টা করবে। শান্তিদেবী ঢোক গিললেন। তোমার কি মনে হয় একটি ব্রোচ দিয়ে? অনন্যা তাকে ধীরে থামিয়ে দিল। এটি ব্রোচ নয় মা, এর মানে হলো ওরা আমাকে কিনতে পারবে না। সেই রাতেই অনন্যা নিজের ফোন খুলল আর কল করতে লাগল। বিলাসবহুল দোকানে নয়, ধনী লোকেদের নয়, বরং প্রকৃত মানুষদের। সবথেকে আগে সে পাড়ার এক বৃদ্ধা লতা বুয়াকে ফোন করল, যে কাপড় সেলাই করত, যে ইউনিফর্ম, বিয়ের পোশাক আর এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার স্যুটও সেলাই করেছিল। খুব দক্ষ হাতের আর এমন চোখের মহিলা যে আতকে দেখে নিতে পারত। লতা বুয়া,
অমন্যা বলল, আমার একটি পোশাক দরকার। কিন্তু আমার কাছে নতুন কেনার মতো টাকা নেই। অন্য পাশ থেকে উত্তর এলো কোনো বিস্ময় ছাড়াই। এবার ওরা তোমার সাথে কি করলো বেটি? অনন্যা ঢোক গিলল। ওরা আমাকে এমন এক অনুষ্ঠানে ডেকেছে যেখানে ওরা আমাকে অপমানিত করতে চায়। একটি ছোট বিরতি এলো, তারপর একটি চেয়ার নড়ার শব্দ হলো, যেন লতাবুয়া সোজা হয়ে বসল। কবে? সে জিজ্ঞেস করল। শুক্রবার, কাল সকালে তাড়াতাড়ি চলে এসো, আর যা তোমার কাছে আছে তা নিয়ে এসো। এমনকি সেটি যদি একটি চাদরও হয়, নিয়ে এসো, আমরা দেখব। অনন্যা ফোন রেখে দিল আর তার মাকে দেখল। শান্তিদেবী চিন্তায় মাথা নাড়লেন। আমি চাই না পাড়াপড়শি তোমাকে দেখে আজে বাজে কথা বলুক। অনন্যা কাছে এসে তার হাত ধরল। শান্তিদেবীর হাত থেকে ক্লোরিন আর মেহনতের গন্ধ আসছিল। মা, পাড়া তো এমনিতেও কথা বলবে। পার্থক্য এটাই যে আমি কি তাদের কথার ভয়ে লুকিয়েও থাকব, নাকি খোলাখুলি বাঁচব। পরদিন খুব ভোরে অনন্যা শান্তিদেবীকে সাথে নিয়ে লতাবুয়ার দোকানে গেল। এটি ছিল এক ছোট জায়গা যেখানে সুতো ঝুলে থাকত। একটি পুরনো মেশিন, বড় কাঁচি আর দাগ ধরা আয়না ছিল। সেখানে কাপড় আর সস্তা কফির গন্ধ ছিল। লতাবুয়া দরজা খুলল এবং তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। শান্তি, সে বলল, আমি সব জানতে পেরেছি। শান্তিদেবী নজর নিচু করলেন। আমি কোনো ঝামেলা চাই না লতা। লতাবুয়া জিভ দিয়ে শব্দ করল। ঝামেলা তো তোমার আগে থেকেই আছে। যার অভাব আছে সেটি হলো সম্মান, সে জবাব দিল। ভেতরে এসো। অনন্যা থলে থেকে একটি কাপড় বের করল। একটি সাধারণ নিউট্রাল রঙের পোশাক, পুরনো আর সেকেন্ড হ্যান্ডে কেনা। এটি কুৎসিত ছিল না, শুধু অদৃশ্য ছিল। এটাই আমার কাছে আছে, সে বলল। লতা বুয়া সেটি তুলে নিল, টানল, আলোর সামনে দেখল। কাপড়টা ভালো, সে বিড়বিড় করল। এর গঠনও ভালো। যার অভাব আছে তা হল কারুকাজ। শান্তিদেবী অবাক হলেন। এটি কি সত্যি সম্ভব? লতা বুয়া নজর তুলল। অবশ্যই সম্ভব। আমরা এখানে বিলাসিতা নয়, উপস্থিতি তৈরি করছি। অনন্যা সেই শব্দটি চাবির মতো শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। লতাবুয়া চক দিয়ে দাগ দিতে শুরু করল। কোমর, কাঁধ, লম্বা মাপা হল। কাঁচির প্রতিটি শব্দ যেন এক একটি সিদ্ধান্ত মনে হচ্ছিল। অনন্যা নিজেকে আয়নায় দেখল, আর প্রথমবারের মতো নিজেকে সাফাই কর্মীর মেয়ে হিসেবে দেখল না। সে নিজেকে এমন এক মহিলার মতো দেখল যে মাথা নত করে না। যখন লতাবুয়া সেলাই করছিল তখন দোকানে পাড়ার এক সচ্ছল মহিলা এলো, যারা ভালো সময় দেখেছে। সে অনন্যাকে দেখল আর কপালে ভাঁজ পড়ল। তুমি এমন সেজেগুজে কোথায় যাচ্ছ? শান্তিদেবী টেনশনে পড়ে গেলেন। অনন্যা শান্তভাবে জবাব দিল, এমন এক জায়গায় যেখানে ওরা ভাবে আমি অযোগ্য। মহিলা তাকে কৌতূহল নিয়ে দেখল আর তারপর নিজের গলার আওয়াজ নিচু করল। সিংখানিয়াদের ওই জাঁকজমক অনুষ্ঠানে? সে জিজ্ঞেস করল। শান্তিদেবী জমে গেলেন। লতাবুয়া এক মুহূর্তের জন্য সেলাই থামাল। অনন্যা তার চোখের দিকে তাকাল। হ্যাঁ। মহিলা ধীরে নিঃশ্বাস ছাড়ল, যেন সে কোনো পুরনো গল্প গিলে ফেলেছে। তাহলে এটি পড়ে নাও, সে বলল, এবং নিজের একটি খুব সূক্ষ্ম হারের সেট খুলে দিল। এটি এই জন্য নয় যে তুমি ধনী দেখাও, এটি এই জন্য যে তুমি অস্পৃশ্য দেখাও। শান্তিদেবীর মুখ খোলা থেকে গেল। না না ম্যাডাম, আমরা এটা করতে পারি না। মহিলা তাকে মাঝপথেই থামিয়ে দিল। হ্যাঁ, তুমি পারো, কারণ আমাকেও ওই দুনিয়ায় অপমানিত করা হয়েছিল, আর কেউ কখনো আমাকে কিছু দেয়নি। অনন্যা সম্মানের সাথে হাতটি নিল। আমি এটি আপনাকে ফেরত দিয়ে দেব, সে বলল। তুমি এটি আমাকে তখন ফেরত দিও যখন ও বুঝতে পারবে যে প্রতিটা উজ্জ্বল জিনিস ওর একার নয়, মহিলা জবাব দিল। শান্তিদেবী নিজের বুকটা ভারী অনুভব করলেন। এটি কোনো দান ছিল না, এটি ছিল এক জোট। যখন অনন্যা দোকান থেকে বেরোল, পোশাকটি তখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু প্রতিশ্রুতি দেখা যাচ্ছিল। একটি পরিষ্কার লাইন, একটি সুন্দর গঠন, এমন এক আকার যা দারিদ্র নয়, বরং আত্মবিশ্বাসে ভরপুর হওয়ার বার্তা দিচ্ছিল। শান্তিদেবী চাপা কান্না নিয়ে আর চোখে তাকে দেখলেন। বেটি, তিনি ফিসফিস করলেন, আমি বুঝতে পারছি না আমি গর্বিত নাকি ভীত। অনন্যা তার হাত শক্ত করে ধরল। দুটোই হতে পারো মা, কিন্তু আমরা শুধু ভয়ের মধ্যে বাঁচব না। আর বাড়ির দরজা বন্ধ করার আগেই অনন্যার ফোন ভাইব্রেট হল। একটি অজানা নম্বর থেকে মেসেজ। ওরা তোমাকে হাসির পাত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে, যেও না। অনন্যা কোনো ভাবান্তর ছাড়াই সেটি পড়ল। সে ফোন রেখে দিল। মাকে দেখল। ওরা জেনে গিয়েছে, সে বলল। শান্তিদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিভাবে? অনন্যা গভীর শ্বাস নিল, শান্ত হয়ে। কারণ ওরা চায় না আমি পৌঁছাই, আর এর মানে হল আমাকে ভেতরে আসতে দেখে ওদের আঘাত লাগবে। দেওয়ালের গায়ে পোশাকটি এমনভাবে ঝুলেছিল যেন কোনো প্রতিশ্রুতি, যা এখনও শ্বাস নেওয়ার সাহস করছে না। অনন্যা সেটিকে আর চোখে দেখছিল, যখন সে কাজের জন্য একটি সাধারণ ব্লাউজ ইস্ত্রি করছিল। যেন সে নিজের শরীরকে সেই জায়গায় যাওয়ার অভ্যাস করাতে চাইছিল যেখানে মানুষ চোখ নয়, বরং ব্র্যান্ড দেখে।
শান্তিদেবী সেই নিস্তব্ধতা সহ্য করতে পারলেন না। তিনি রান্নাঘরে এমনভাবে ঘুরছিলেন যেন কিছু একটা খুঁজছেন যা সেখানে ছিল না। নিজের মেয়েকে আটকানোর জন্য একটি সঠিক যুক্তি। অনন্যা, তিনি শেষে ধীরে বললেন, যেও না। অনন্যার সঙ্গে সঙ্গে জবাব দিল না। সে শান্তভাবে ব্লাউজ ভাঁজ করা শেষ করল। কেন? সে গলার আওয়াজ না বাড়িয়েই জিজ্ঞেস করল। শান্তিদেবী নিজের হাত বাতাসে এমনভাবে ছড়িয়ে দিলেন যেন ভয়কে ধরে নিজের বুক থেকে বের করতে চাইছেন। কারণ ওই ভদ্রলোকেরা ভালো মানুষ হওয়ার খাতিরে নিমন্ত্রণ করে না, তিনি ফিসফিস করলেন। ওরা মজা ওড়ানোর জন্য, তোমাকে রেকর্ড করার জন্য, যাতে সবাই তোমাকে দেখে আর তারপর তোমার দিকে আঙুল তোলে। অনন্যা তাকে দৃঢ় মমতায় দেখল। আর তোমার কি মনে হয় যদি আমি না যাই তবে ওরা আমার দিকে আঙুল তোলা বন্ধ করবে? শান্তিদেবী ঢোক গিললেন। কিন্তু এভাবে নয়, এত দামি লোকেদের সাথে নয়, ক্যামেরার সাথে নয়। না না। শান্তিদেবীর কাছে শব্দ ফুরিয়ে গেল। আর যে শব্দটি হারিয়ে গিয়েছিল সেটি হল শক্তি। অনন্যা কাছে এলো আর তার হাত ধরল। শান্তিদেবীর হাতগুলো খসখসে ছিল, দাগ ছিল, ক্লোরিনের গন্ধ আসছিল। মা, আমাকে দেখো, সে বলল। আমি ওদের সাথে লড়াই করতে যাচ্ছি না। আমি সেখানে থাকব আর ভাঙব না। শান্তিদেবী নজর নিচু করলেন, স্মৃতির কাছে হেরে গিয়ে। আমি তো ভেঙে গিয়েছিলাম, তিনি বিড়বিড় করলেন। অনেকবার। অনন্যা তার হাত দুটো সাবধানে শক্ত করে ধরল। আমি জানি, সে ফিসফিস করল। আর এই জন্যই আমি এখানে আছি। শান্তিদেবী দীর্ঘশ্বাস নিলেন, তারপর ছেড়ে দিলেন, যেন কোনো পুরনো রহস্য বাইরে বেরিয়ে আসছে। তোমার বাবাও এটাই বলতো, ওরা আমাকে ঝোঁকাতে পারবে না। আর দেখো তার কি হলো। অনন্যা শান্ত হয়ে গেল। এই বাক্যটি বাতাস বদলে দিল। তুমি সবসময় তার সম্পর্কে এমনভাবে কেন কথা বলো যেন? সে জিজ্ঞেস করল। মা, সত্যি কি হয়েছিল? শান্তিদেবী সজাগ হয়ে গেলেন। তার ঠোঁট কাঁপল। ওই দরজা খুলো না অনন্যা, তিনি তাড়াতাড়ি বললেন। এখন নয়। অনন্যা তার চোখের দিকে তাকালো। এটি কৌতূহল ছিল না, এটি ছিল অন্তর্জ্ঞান। এটার কি ওই জায়গার সাথে কোনো সম্পর্ক আছে, সিংহানিয়াদের সাথে? শান্তিদেবীর জবাব দিতে দেরি হল। আর ওই নিস্তব্ধতাই ছিল একটি উত্তর। অনন্যা এক পা পিছিয়ে গেল এবং দৃঢ় শান্তিতে বলল, তাহলে এই জন্যেই এটি শুধু একটি অপমান নয়, এটি এমন কিছু যা তুমি বহন করেছ। শান্তিদেবী একটি হাত নিজের বুকের ওপর রাখলেন। আমি তোমাকে কসম খেয়ে বলছি যে আমি এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছি যাতে তুমি শান্তিতে বাঁচতে পারো। এই জন্যেই আমি সেখানে কাজ করি অনন্যা, এই জন্যেই আমি সব সহ্য করি, যাতে তোমাকে ওই মানুষগুলোকে দেখতে না হয়। অনন্যা ভ্রু কোঁচকাল। যাতে আমি ওদের না দেখি নাকি ওরা যেন তোমাকে না দেখে, সে জিজ্ঞেস করল। শান্তিদেবী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন ওই প্রশ্নটি তাকে আঘাত করেছে। দুটো কথাই সত্যি, তিনি স্বীকার করলেন। অনন্যা গভীর শ্বাস নিল। সে নিজের আওয়াজ নিচু করল। মা, ওরা কি তোমাকে হুমকি দিচ্ছে? শান্তিদেবী তাড়াতাড়ি অস্বীকার করলেন, কিন্তু এটা পরিষ্কার ছিল যে তিনি মিথ্যে বলছেন। না, তিনি বললেন, ব্যাস, এটি আর গুরুত্ব দেওয়ার মতো নয়। অনন্যা আবার কাছে এলো। কাল আমাকে একটি মেসেজ এসেছিল, যেও না। আজ আমি আবার একটা পেয়েছি। শান্তিদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাতে কি লেখা ছিল? অনন্যা ধীরে ধীরে জোরে পড়ল, যদি তুমি আসো তবে ওরা তোমাকে ধ্বংস করে দেবে। আর সে নজর উপরে তুলল। তোমার কি মনে হয় এটি কোনো অচেনা কেউ পাঠাচ্ছে? শান্তিদেবী কাঁপতে লাগলেন। তার গলা সামান্য জড়িয়ে গেল। আমি চাই না তোমার কিছু হোক। অনন্যা নিজের চোয়াল শক্ত করল। আমার কিছু হবে না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, যদি ওরা আমাকে আগে থেকেই লিখে থাকে তবে এর মানে হলো ওরা আগে থেকেই আমাকে নজরে রাখছে। আর যদি ওরা আমাকে নজরে রাখে তবে লুকিয়ে থাকা বৃথা। শান্তিদেবী ক্লান্ত হয়ে বসে পড়লেন। তিনি এক মুহূর্তের জন্য নিজের মুখ ঢাকলেন, যেন তার আত্মায় আঘাত লেগেছে। আমি শুধু চেয়েছিলাম তোমার জীবন সাধারণ হোক। অনন্যা তার সামনে বসে পড়ল। আমার জীবন সাধারণই মা। অসাধারণ হলো এটা যে তোমাকে সারা জীবন মাথা নিচু করে থাকার কথা ভাবানো হয়েছে। শান্তিদেবী সজল চোখে তাকে দেখলেন। অনন্যা, ওদের কাছে টাকা আছে, উকিল আছে, লোক আছে, আর তোমার কাছে আছে একটি পোশাক যা লতাবুয়া সেলাই করছে। অনন্যা সামান্য হাসল। আমার কাছে আরও কিছু আছে। শান্তিদেবী ভ্রু কুঁচকালেন। কি? অনন্যা কোনো আড়ম্বর ছাড়াই কিন্তু দৃঢ়ভাবে বলল, আমার কাছে নিয়ন্ত্রণ আছে, আর আমার কাছে মর্যাদা আছে, আর আমার কাছে এমন এক মা আছে যাকে ভয় ছাড়া চলাফেরা করা উচিত। শান্তিদেবী ঢোক গিললেন। যদি তুমি যাও তবে আমাকে একটি কথা দাও। তিনি ফিসফিস করলেন। বলো। শান্তিদেবী নিজের গলার আওয়াজ এতটাই নিচু করলেন যে তা প্রায় মিলিয়ে গেল। তোমার বাবার সম্পর্কে কিছু বলবে না, আর কিছু বিশেষ পদবি নিয়ে কিছু বলবে না। অনন্যা এক মুহূর্তের জন্য থমকে গেল। পদবি? সে পুনরাবৃত্তি করল। শান্তিদেবী উপলব্ধি করলেন যে তিনি এইমাত্র কি বলে ফেলেছেন। তিনি নিজেকে শোধনার চেষ্টা করলেন।
না আমি ভুলে যাও, শুধু ঝামেলায় জড়িও না। অনন্যা প্রশ্নের উপর জোর দিল না, সে কৌশল বদলাল। তাকে মমতা দিয়ে কিন্তু সত্যের সাথে দেখল। মা, যদি তুমি আমাকে বাঁচানোর জন্য কিছু লুকিয়ে থাকো, তবে আমি তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করব না, কিন্তু আমি ওদেরকেও তোমার বিরুদ্ধে এটি ব্যবহার করতে দেব না। শান্তিদেবীর চোখ থেকে এক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল। অনন্যা তাকে জড়িয়ে ধরল সংক্ষেপে। আমি যাব, সে কানে ফিসফিস করল। কিন্তু আমি একা যাব না, তুমি আমার সাথে যাবে, যদিও আমার পিঠে চড়ে নয়। শান্তিদেবী ভয় পেয়ে পিছিয়ে গেলেন। না বেটি, আমি যেতে পারব না, ওরা আমাকে বের করে দেবে, আমার কাজ কেড়ে নেবে। অনন্যা ধীরে অস্বীকার করল। আমার এটা জরুরি নয় যে তুমি অনুষ্ঠানে যাও, আমার এটা জরুরি যে তুমি ঘরের ভেতর ভয়ে লুকিয়ে না থাকো। আমার এটা জরুরি যে যাই ঘটুক না কেন, তোমার ফোন যেন তৈরি থাকে, আর যখন আমি ফিরে আসব তখন তুমি আমাকে সত্যিটা বলবে। শান্তিদেবী মেঝের দিকে তাকালেন। কোন সত্যিটা? অনন্যা সাবধানে তার গাল ছুল। যা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলছে। সেই রাতে অনন্যা আরও একটি মেসেজ পেল। এবার এটি কোনো লুকানো হুমকি ছিল না, এটি ছিল স্পষ্ট। বিভান চায় তুমি দেরি করে এবং খুব সাধারণ পোশাকে আসো, ওরা সব ঠিক করে ফেলেছে। অনন্যা সেটি পড়ল, স্ক্রিন বন্ধ করল, ঝুলে থাকা পোশাকটির দিকে তাকাতে লাগল, আর ভয়ের বদলে তার মধ্যে এক কঠোর শান্তি চলে এলো। এখন আমি বুঝেছি, সে ফিসফিস করল। ওরা শুধু আমাকে অপমানিত করতে চায় না, ওরা চায় আমি যেন নিজেকে অপমান করি। সে শান্তিদেবীর দিকে ঘুরল। মা, সে বলল, কাল আমরা ওই পোশাকটি পুরো করব, আর শুক্রবার আমি ওই দরজা দিয়ে মাথা উঁচু করে ভেতরে ঢুকব। শান্তিদেবী তাকে কাঁপতে কাঁপতে দেখলেন, যেন তিনি আগে থেকেই বড় কোনো ধাক্কা আসতে দেখছেন। আর অনন্যা গলার আওয়াজ না বাড়িয়েই এমন একটি কথা বলল যা এক প্রতিশ্রুতির মতো শোনাল। এইবার লজ্জা আমাদের হবে না। শুক্রবার আকাশ পরিষ্কার ছিল, যেন দুনিয়া জানতেই না পারে যে ওই হলে কি হতে চলেছে। সকালে কর্পোরেট অফিসে পরিবেশ কিছুটা অদ্ভুত ছিল। হাসিগুলো দীর্ঘ ছিল, নজরগুলো 1 সেকেন্ড বেশি স্থায়ী হচ্ছিল। শান্তিদেবী লবিতে ঝাড়ু দিচ্ছিলেন, আর তিনি অনুভব করছিলেন যে তাকে দেখা হচ্ছে, যেন কোনো বড় তামাশার আগে কাউকে দেখা হয়। উপরের তলায় কাঁচ আর দামি গাছে ঘেরা এক অফিসে প্রিয়া শর্মা অনুষ্ঠানের তদারকি করছিল। তার চোয়াল শক্ত করে বন্ধ ছিল। তার ট্যাবলেটে তালিকা, মেহমান, নিরাপত্তা সব চালু আর বন্ধ হচ্ছিল। সে প্রোটোকল জানত, এবং এটাও চিনত যে কখন কোনো অনুষ্ঠান কাউকে পিষে ফেলার মঞ্চ হয়ে দাঁড়ায়। প্রিয়া এক চেনা আওয়াজ হাসির সাথে বলল। রাজেশ গুপ্তা না বলেই ভেতরে চলে এলো। তুমি কি শোর জন্য তৈরি? প্রিয়া কোনো ভাবান্তর ছাড়াই তাকে দেখল। আমি তৈরি, যাতে কোনো সমস্যা না হয়। রাজেশ এক চিলতে হাসি হাসল। আরে দয়া করে, যদি আমাদের একঘেয়েমিতে মরতে হয় তবে সেটাই বড় সমস্যা, এটি তো বিনোদন। প্রিয়া গলার আওয়াজ নিচু করল। তুমি একজন মানুষের কথা বলছো রাজেশ। রাজেশ টেবিলের কাছে এলো এবং একটি খালি গ্লাস তুলে নিল, যেন সেটি পরীক্ষা করছে। আর তুমি এমনভাবে কথা বলছো যেন আমি এই বিল্ডিংয়ের অর্ধেক ভাড়া দেই না। প্রিয়া ঢোক গিয়ে ওই দুনিয়ায় টাকা সবসময় বিবেকের চেয়ে বেশি জোরে কথা বলত। অন্য একটি অফিসে বিভান সিংহানিয়া নিজের চেয়ারে হেলান দিয়ে বসেছিল। নিজের ফোনটি এমনভাবে দেখছিল যেন কোনো পার্টির জন্য গান বাজছে। সে ঘাবড়েছিল না, বরং সে মজা পাচ্ছিল। নিশ্চিত হয়েছে? রাজেশ না বলে ভেতরে ঢুকে জিজ্ঞেস করল। বিভান হাসতে হাসতে নজর তুলল। হ্যাঁ, নিশ্চিত, মেয়েটি আসছে। রাজেশ সন্তুষ্টির সাথে জিভ দিয়ে শব্দ করল। চমৎকার, তাহলে আমরা চ্যাট সক্রিয় করি। বিভান ভ্রু নাড়াল। কোন চ্যাট? রাজেশ এমনভাবে হাসল যেন কোনো সুন্দর ছুরি দেখাচ্ছে। সেই পুরনো বন্ধুদের গ্রুপ, রাতের ব্ল্যাকলিস্ট। বিভান মৃদু হাসল। প্রিয়া দরজার কাছ থেকে ওই কথাটি শুনল আর তার পেটটা গুলিয়ে উঠল। রাজেশ ফোনে একটি গ্রুপ খুলল। চ্যাটের নামটি ছিল এক সূক্ষ্ম বিদ্রুপ, জাঁকজমক অনুষ্ঠান কেবল বিশেষ মানুষদের জন্য। আর মেসেজের বৃষ্টি শুরু হয়ে গেল, ইমোজি আর বিষাক্ত কথার সাথে। সত্যিই সাফাইকর্মীর মেয়ে আসছে? কাদার ইমোজি। কেউ ওকে পরার জন্য একটা টেবিল ক্লথ দিয়ে দাও, হাসতে হাসতে কাদার ইমোজি। আমি বাজি ধরছি ও স্নিকার্স পরে আসবে। বিভান, ওকে সার্ভিসের দরজা দিয়ে ভেতরে আনো। বিভান হাসতে হাসতে সেগুলো পড়ছিল, যেন এটি খুব স্বাভাবিক। রাজেশ আরেকটি মেসেজ লিখল, যা প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার করে দিল। নিয়ম, কেউ ওকে সাহায্য করবে না, কেউ ওকে বাঁচাবে না। আজ ও নিজের জায়গাটা শিখবে। প্রিয়ার শীত শীত করতে লাগল।
এটি নিষ্ঠুরতা, সে শেষে ভেতরে এসে বলল। বিভান একটুও বিচলিত হল না। এটি সামাজিক শিক্ষা, সে জবাব দিল। ও শিখবে, নয়তো ভেঙে পড়বে। প্রিয়া ট্যাবলেট শক্ত করে ধরল। এটি কোনো প্রতিযোগিতা নয় বিভান, এটি একজন মানুষ। বিভান উঠে দাঁড়াল। একদম নিখুঁত চেহারা, সেই অহংকারের সাথে যার গলার আওয়াজ বাড়ানোর দরকার পড়ত না। প্রিয়া, তুমি ইমেজ বিক্রি করো, আমি সত্য কিনি, আর সত্য এটাই যে এই পৃথিবী সবার জন্য নয়। রাজেশ এক হাঙরের মতো হাসি নিয়ে প্রিয়ার কাছে এলো। যদি তোমার অস্বস্তি হয় তবে দেখো না, কিন্তু বাধা দিও না। প্রিয়া শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, ভীরুতার কারণে নয়, বরং হিসেবের কারণে। সে জানত যদি সে চলে যায় তবে সে কিছুই দেখতে পাবে না, আর যদি সে থেকে যায় তবে হয়তো খারাপ কিছু হওয়া থেকে আটকাতে পারবে। করিডরে শান্তি দেবী তখনও কাজ করছিলেন। সে ওপর থেকে আসা হাসির শব্দ শুনল, আর তার মনে একটি বিঁধল। সে নিজেকে শ্বাস নিতে এবং না কাঁদার জন্য বাধ্য করল। হঠাৎ সে নিজের নাম শুনতে পেল, শান্তিজি। একজন গার্ড ধীরে ধীরে কাছে এসে বলল, শুনুন, আজ হলের পাশে যাবেন না। শান্তিদেবী নজর তুললেন। কেন? গার্ড অস্বস্তিতে ঢোক গিলল। কারণ ওরা কথা বলছে। সে ফিসফিস করল, আপনার মেয়ের ব্যাপারে কথা বলছে। শান্তিদেবীর কাছে পৃথিবীটা ছোট মনে হতে লাগল। কি কথা? গার্ড এদিক ওদিকে তাকালো। ওরা ওকে খারাপ অনুভব করাবে, এটা ওদের শোর অংশ। শান্তিদেবী ঝাড়ুটা শক্ত করে ধরলেন, যেন পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য কিছু একটা আঁকড়ে ধরছেন। আর তুমি আমাকে কেন বলছো? তিনি জিজ্ঞেস করলেন। গার্ড মাথা নিচু করে নিল। কারণ আমি আপনার মেয়েকে যাতায়াত করতে দেখি, আরও খুব ভালো মেয়ে বলে মনে হয়। এটা ঠিক করা হচ্ছে না। শান্তিদেবী ঢোক গিললেন। ধন্যবাদ, তিনি বিড়বিড় করলেন। যখন গার্ড চলে গেল তখন শান্তিদেবী বাথরুমে গেলেন এবং নিজেকে আয়নায় দেখলেন। তাকে ক্লান্ত আর ছোট দেখাচ্ছিল, ঠিক যেমনটা ওরা তাকে দেখতে চেয়েছিল। বহু বছর পর প্রথমবারের মতো তিনি এক বিপজ্জনক আবেগ অনুভব করলেন, চিৎকার করার। কিন্তু তিনি তা করলেন না। তিনি নিজের মুখ ধুলেন, নিজেকে সোজা করলেন। কারণ অনন্যা যদি স্ফটিকের ছুরির মতো ধারালো ওই দুনিয়ায় যাচ্ছিল, তবে শান্তিদেবী আর কাঁপতে পারতেন না, যেন এটা তাদের দোষ। সেই দিন দোকানে লতা বুয়া মজবুত সেলাই দিয়ে পোশাকটি পূর্ণ করল। এটি কোনো দামি পোশাক ছিল না। এটি এমন এক পোশাক যা এভাবে ঝুলে থাকত, যেন কাপড়টি অনন্যার সোজা পিঠের গঠন বুঝতে পারছিল। অনন্যা সেটি পরল। সে নিজেকে আয়নায় দেখল। উপস্থিতি কাপড় থেকে নয়, বরং আসছিল তার চোখ থেকে। তৈরি তো? লতা বুয়া জিজ্ঞেস করল। অনন্যা মাথা নাড়ল। পুরোপুরি তৈরি। ফোনে কেবল বিশেষ লোকেদের জন্য চ্যাট গ্রুপটি তখনও বিষ উগড়ে দিচ্ছিল। বিভান শেষ মেসেজটি লিখল, সবথেকে নিষ্ঠুর এবং আত্মবিশ্বাসে ভরপুর। প্রিয়া দূর থেকে সেটি পড়ল এবং তার পেট গুলিয়ে উঠল। কারণ তার অভিজ্ঞতায় যখন কেউ অন্যকে অপমান করার জন্য এতটা নিশ্চিত থাকে, তখন সে এটা কল্পনাও করতে পারে না যে পাল্টা আঘাত আসতে পারে। আর সেই রাতে ওই অভিজাত দুনিয়া কিছু একটা জানতে চলেছিল। ব্ল্যাকলিস্ট সবসময় এটা ঠিক করে না যে কে পড়বে, কখনো কখনো এটি ঠিক করে যে কে জেগে উঠবে। ভব্য অনুষ্ঠান শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল। এটি শুরু হয়েছিল নজরগুলোতে, ফিসফিসানিতে, আর সেই ফোনগুলোতে যা ভুলবশত ওপরে উঠে যেত। যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি পাশ দিয়ে যেত, তখন মন্থর সঙ্গীতে আর সেই হাসির শব্দে শুরু হয়ে গিয়েছিল, যা খুব চড়া মনে হচ্ছিল, যেন টাকাটাকেও নিজের উপস্থিতি গলায় জাহির করতে হয়। প্রিয়া শর্মা টেবিলগুলোর মাঝখানে ঘুরে বেড়াচ্ছিল, খুঁটিনাটি পরীক্ষা করছিল। গ্লাসগুলো সারিবদ্ধ ছিল, আলো ছিল শীতল, ফুলগুলো সাদা। বক্তৃতার জন্য একটি পরিষ্কার মঞ্চ ছিল। সবকিছু নিখুঁত ছিল, প্রচণ্ড নিখুঁত, যেন নিখুঁত হওয়াটাই একটা মুখোশ। মাঝখানে দামি স্যুট পরে, হাতে সাধারণ ঘড়ি আর মালিকের মতো হাসি মুখে নিয়ে দাঁড়িয়েছিল ৩০ বছরের বিভান সিংহানিয়া। ওই বয়স যেখানে কিছু মানুষ এখনও শেখে আর কিছু মানুষ ভাবে যে তারা সবকিছু কিনে নিয়েছে। তার পাশে রাজেশ গুপ্তা বাঁকা মুখে হাসছিল। প্রতি ২ মিনিটে ঘড়ি দেখছিল আর বিড়বিড় করছিল, ও আসছে। বিভান একটি গ্লাস নিল আর এক চুমুক পান করল, যেন নিজেকে শ্রেষ্ঠ ভাবার জন্য তার মদের প্রয়োজন নেই। ও আসবে, সে বলল, নিশ্চিত খবর আছে। আর যখন ও আসবে তখন সবাই বুঝবে কি হয় যখন তুমি নিজের জায়গা ভুলে যাও। রাজেশ হাসল। ক্যামেরা তৈরি রেখো, সে ফিসফিস করল। প্রিয়া ওই কথাটি শুনল আর নিজের দাঁত শক্ত করে চেপে ধরল। সে দেখল এক তরুণ ওয়েটার কাঁপতে কাঁপতে ট্রে ধরে আছে। সে দেখল এক স্টাফের মেয়ে ভয়ে টেবিল ক্লথ ঠিক করছে। প্রিয়া ভাবল যা সে সবসময় ভাবে, এই দুনিয়ায় নিচের স্তরের মানুষরা কাজ করে যাতে উপরের স্তরের মানুষরা আনন্দ করতে পারে।
হল ভর্তি নামি দামি মানুষ, ওকালতি বা ব্যবসায়িক স্যুটে প্রভাবশালী মানুষ আর দামি পারফিউম মাখা তাদের স্ত্রীরা। সবার চোখে এক শীতল চকমকানি ছিল, সেই চকমকানি যা কোনো তামাশার গন্ধ পায়। আর তখনই প্রধান দরজা খুলল, হঠাৎ করে নয়, বরং শান্ত আত্মবিশ্বাসের সাথে। সঙ্গীত চলছিল, কিন্তু বাতাস বদলে গেল। অনন্যা দরজায় আবির্ভূত হল। সে দৌড়ে এলো না, মাটির দিকে তাকিয়েও এলো না। সে এমনভাবে ভেতরে এলো যেন দরজাটি আগে থেকেই তার ছিল। সে একটি হলুদ রঙের গাউন পরেছিল, সুন্দর আর ছিমছাম কারুকাজের, এমন যা শব্দ না করেও আলোর মতো মনে হচ্ছিল। সেটি অশ্লীল ছিল না, অতিরঞ্জিতও ছিল না। সেটি বিনা বাক্য ব্যয়ে এটা বলার জন্য যথেষ্ট ছিল, আমি অনুমতি চাইতে আসিনি। তার চুলগুলো গোছানো ছিল, ভঙ্গি ছিল একদম সোজা। বুকে একটি সাধারণ ব্রোচ ছিল, একটি সাধারণ গয়না আর এক শান্ত নজর যা কারো অনুমোদন খুঁজছিল না। এক মুহূর্তের জন্য পুরো হল শ্বাস নিতে ভুলে গেল। অনেকের গলার কাছে হাসির শব্দ আটকে গেল। মোবাইল ফোনগুলো ওপরে উঠল, কিন্তু এবার ঠাট্টার জন্য নয়, বরং বিস্ময়ের জন্য। প্রিয়ার শরীরে কাঁটা দিয়ে উঠল। সে এমন কিছু দেখল যা শুধু সৌন্দর্য ছিল না, সেটি ছিল নিয়ন্ত্রণ। এমন এক নিয়ন্ত্রণ যা ধনীরা সামলাতে জানে না, কারণ তারা তা কিনতে পারে না। বিভান নিজের মাথা ঘোরাল, আর তার মালিকানা সুলভ হাসিটি অসম্পূর্ণ থেকে গেল। তার চোখগুলো সামান্য বড় হয়ে গেল, যেন তার মস্তিষ্ক ওই দৃশ্যটিকে নিজের তৈরি করা প্ল্যানে খাপ খাওয়াতে পারছিল না। তার পাশে রাজেশ দুবার চোখের পলক ফেলল। কি? সে বিড়বিড় করল। বিভান জবাব দিল না। তার হাত অজান্তেই গ্লাসটিকে শক্ত করে ধরেছিল। অনন্যা ভেতরের দিকে এগিয়ে এলো, প্রতিটি পদক্ষেপ উজ্জ্বল। মেঝেতে একটি মৃদু শব্দ হচ্ছিল। কোনো তাড়া ছিল না, কোনো কম্পন ছিল না। মনে হচ্ছিল ওই হলুদ পোশাকটি দেখানোর জন্য নয়, বরং নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য ছিল, বাতাসকে এক পরিষ্কার ছুরির মতো কাটার জন্য। পাশের একটি টেবিলে এক মহিলা ফিসফিস করল, এটি কি সেই মেয়েটি? অন্যজন জবাব দিল, হতেই পারে না, সাফাই কর্মীর মেয়ে। একজন লোক ঘাবড়ে গিয়ে হাসি হাসল, নিশ্চয়ই ওকে মজা ওড়ানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু তার হাসি তখন মিলিয়ে গেল যখন অনন্যা পাশ দিয়ে যাওয়ার সময় তাকে এক মুহূর্তের জন্য দেখল, ঘৃণা দিয়ে নয়, বরং এমন এক শান্তি দিয়ে যা তাকে নিজের জীবনে প্রথমের মতো কারো কাছে ধরা পড়ে যাওয়ার মতো অনুভব করাল। প্রিয়া পেশাদার ভঙ্গিতে এগিয়ে এলো, এটি নিশ্চিত করার চেষ্টা করছিল যাতে কিছুই নিয়ন্ত্রণের বাইরে না যায়। শুভ সন্ধ্যা, সে অনন্যার কাছে এসে বলল, আমি প্রিয়া, অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে স্বাগত। অনন্যা তাকে প্রকৃত শিষ্টাচারের সাথে দেখল, বানোয়াট নয়। ধন্যবাদ, সে জবাব দিল। এটি খুব সুন্দরভাবে গোছানো হয়েছে। প্রিয়া এক মুহূর্তের জন্য চুপ থাকল। কথা বলার এই কায়দা কোনো পথহারা ব্যক্তির মতো ছিল না। এটি এমন একজনের কথা যে জানে সে কোথায় দাঁড়িয়ে আছে। তোমার কি কিছু প্রয়োজন? প্রিয়া গলার আওয়াজ নিচু করে জিজ্ঞেস করল। অনন্যা সামান্য হাসল। ব্যাস এটাই, যে আমাকে কোনো কোনায় যেন বসানো না হয়। আমি সরাসরি দেখতে এসেছি। প্রিয়া ধাক্কা খেল। সে মাথা নাড়ল। বুঝতে পেরেছি। দূর থেকে বিভান নিজের হাসির কিছুটা অংশ ফিরে পেয়েছিল, কিন্তু এবার হাসিটা আলাদা ছিল। সেটা মজা ছিল না, সেটা ছিল নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক মরিয়া চেষ্টা। সে আত্মবিশ্বাসের সাথে অনন্যার দিকে হেঁটে এলো। সবার নজর তাদের দিকে। অনন্যা মেহতা, সে হাত বাড়িয়ে বলল যেন কোনো করুণা করছে। খুশি হলাম যে তুমি নিমন্ত্রণ গ্রহণ করলে। অনন্যা তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য তার হাত ধরতে দেরি করল। ওই এক মুহূর্তই ছিল তার জন্য এক অপমান, যদিও কেউ তার নাম নেয়নি। বিভান সিংহানিয়া, সে জবাব দিল যেন তাকে পড়ে ফেলছে। নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। রাজেশ তার পেছন থেকে এক নকল হাসি নিয়ে এলো। সে বলল, আমরা পছন্দ করি যে মানুষ নিজেকে উন্নত করে, এটি অনুপ্রেরণামূলক। অনন্যা তাকে দৃঢ় মমতায় দেখল। হ্যাঁ, এটা দেখা অনুপ্রেরণামূলক যে মানুষ নিজেদের উঁচু স্তরের অনুভব করার জন্য কতটা পরিশ্রম করে। রাজেশ এক মুহূর্তের জন্য জমে গেল। বিভান ওই আঘাত আড়াল করার জন্য জোরে এক হাসি হাসল। তোমার এই অ্যাটিটিউড আমার পছন্দ হয়েছে। বিভান জোরপূর্বক আকর্ষণীয়ভাবে বলল, এসো, আমি তোমাকে কিছু বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই। অনন্যা শান্তভাবে মাথা নাড়ল। অবশ্যই, এতে আমাকে আর তাদের খুঁজে বের করতে হবে না। বিভান পলক ফেলল। সে বাক্যটি বুঝতে পারল না, কিন্তু তার খারাপ লাগল। যখন তারা হাঁটছিল তখন কেবল বিশেষ লোকেদের জন্য চ্যাট গ্রুপটি মেসেজে ভরে গেল। ওকে কে তৈরি করল? এটি তো প্ল্যানে ছিল না। বিভান, তোমার দাঁও উল্টে গিয়েছে। ওকে খুব সুন্দর লাগছে, সাবধানে থেকো। এটি আর মজা রইল না। রাজেশ তাড়াতাড়ি লুকানো বিরক্তি নিয়ে লিখল, শান্ত থাকো, আমরা ওকে অভিনন্দনের সময় ফেলে দেব। প্রিয়া দেখল বিভান আর অনন্যা হলের কেন্দ্রের দিকে হাঁটছে।
সে দেখল অনন্যা নজরে ঘেরা কিন্তু না ঝুঁকে হাঁটছে। প্রথমবারের মতো সে একটা বিষয় স্পষ্টভাবে বুঝল। ওই রাতের তামাশা সাফাই কর্মীর মেয়ের পতন হতে যাচ্ছিল না। তামাশা ছিল এটা দেখা যে যারা সবসময় অপমান করে তারা এক মহিলার সামনে কিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, যার ওপর তাদের কোনো ঋণ নেই। অনন্যা কর্পোরেট ইতিহাসের ছবি দেওয়া একটি দেওয়ালের সামনে এসে থামল। প্রতিষ্ঠাতা এবং ঐতিহাসিক মুহূর্তগুলোর এক গোছানো গ্যালারি, কালো ফ্রেম আর সাদা আলো, এমন যা ইতিহাসকে কেবল সাফল্য হিসেবে দেখায়। শীতল আলো তার মুখ উজ্জ্বল করল এবং তার চোখে সামান্য এক কম্পন বয়ে গেল, যেন কোনো একটি বিশেষ ছবি তাকে কোনো স্মৃতির কথা মনে করিয়ে দিল। বিভান সেটি লক্ষ্য করল। সে কৌতূহল নিয়ে কাছে এলো, এক দুর্বল পয়েন্টের খোঁজে। তোমার কি ইতিহাস পছন্দ? সে মিষ্টি হাসির সাথে জিজ্ঞেস করল। অনন্যা দেওয়াল থেকে নজর সরাল না। আমার সত্য পছন্দ, সে জবাব দিল। এই কথাটি এত ধীরে বলা হয়েছিল যে বিভান এক নতুন অনুভূতি পেল। সে অনুভব করল যে সে এমন একজনের সাথে খেলছে যে শিকার হতে আসেনি। বিভান তার হাসির সাথে সাথে তার পাশে হাঁটছিল, কিন্তু ভেতর থেকে কিছু একটা ভেঙে যাচ্ছিল। প্ল্যানটি এখন আর মজার মনে হচ্ছিল না, তাকে অস্থির লাগছিল। আর সে এমন কিছু পছন্দ করত না যা সে নিয়ন্ত্রণ করতে পারে না। হলে সবার নজর অনন্যার ওপর টিকে ছিল, যেন তার হলুদ পোশাকটি কোনো বিপদ সংকেত বাজিয়ে দিয়েছে। ফিসফিসানি ঢেউয়ের মতো আসছিল। কেউ হাসছিল, কেউ শান্ত ছিল, কেউ রেকর্ড করছিল, কিন্তু সবাই দেখছিল। প্রিয়া হস্তক্ষেপ না করে সাথে চলার জন্য সঠিক দূরত্ব বজায় রেখেছিল। তার একটা বিষয়ে দুশ্চিন্তা হচ্ছিল। অনন্যার শান্তি ওই জায়গার জন্য খুব বেশি নিরেট মনে হচ্ছিল। আর যখন কোনো নিরেট ব্যক্তিত্ব কাছের দুনিয়ায় আসে, তখন কাজ ভেঙে যায় অথবা কেটে যায়। রাজেশ গুপ্তা বিভানের পেছন থেকে এলো, যেন কানে বিষ ঢালছে। ওকে এমনভাবে দেখো না যেন তোমাকে জাদু করে দিয়েছে, সে বিড়বিড় করল। মনে রেখো তুমি ওকে কেন এনেছিলে। বিভান এক হালকা বানোয়াট হাসি হাসল। শান্ত থাকো, আমি ব্যাস সঠিক সময় খুঁজছি। তারা একটি কেন্দ্রীয় টেবিলের কাছে থামল, যেখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথি কথা বলছিলেন। এমন সব মানুষ যাদের পদবীর ওজন ছিল, যাদের হাসি চুক্তির মতো মনে হতো। বিভান নিজের গলার আওয়াজ এতটা উঁচু করল যাতে শোনা যায়, কিন্তু চিৎকারের মতো নয়, বরং একজন হোস্টের মতো। ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়গণ, আমি আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি অনন্যা মেহতার সাথে, সে বলল। একজন বিশেষ অতিথি, তিনি এখানকার পরিবেশ দেখতে এসেছেন। অনন্যা শিষ্টাচারের সাথে হাসল এবং মাথা নাড়ল। শুভ সন্ধ্যা, সে শান্তভাবে বলল। এক বৃদ্ধ লোক তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, সেই নজর যা কাউকে তার কাপড়ের দাম দিয়ে মাপার কথা ভাবে। কি সুন্দর, সে এক খারাপভাবে লুকানো বিস্ময়ের সাথে মন্তব্য করল। পোশাকটি কোথা থেকে নেওয়া? বিভান প্রথম পেরেক ঠোকার জন্য তৈরি হয়ে এগিয়ে এলো। সে হাসতে হাসতে বলল, আমিও এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। অনন্যা বলো, এটা কি তুমি ধার নিয়েছ নাকি ভাড়া এনেছ? বেশ কয়েকজনের চাপা হাসি ফুটে উঠল, যেন সেগুলো অবধারিত ছিল। প্রশ্নটি করা হয়েছিল যাতে সে কুঁকড়ে যায়। প্রিয়া জোরে ট্যাবলেট ধরেছিল, পাল্টা আঘাত দেখার অপেক্ষায়। অনন্যা বিভানের দিকে মাথা ঘোরাল। শান্ত হয়ে সে তাকে এমনভাবে দেখল যেন ধৈর্য ধরে কথা শুনছে, যেমন কেউ কোনো বাচ্চার আস্ফালন শোনে। তোমার কি দাম নিয়ে দুশ্চিন্তা হচ্ছে? সে ধীরে জিজ্ঞেস করল। হাসির শব্দটা বাতাসে আটকে গেল। বিভান পলক ফেলল। না না, ব্যাস কৌতূহল। এখানে আমরা স্বচ্ছতাকে গুরুত্ব দিই। অনন্যা নিজের হাসি বজায় রাখল। তাহলে আমরা স্বচ্ছই থাকি, সে জবাব দিল। আমার পোশাক এখানে কাউকে প্রভাবিত করার জন্য নয়। এটি এখানে এই জন্য আছে যাতে তোমাকে এই অজুহাত দেওয়ার সুযোগ না পেতে হয় যে তুমি আমাকে দয়া করে অপমানিত করেছ। হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। রাজেশ ভ্রু কোঁচকাল। বিভান নিজের গলায় উত্তাপ অনুভব করল, কিন্তু সেটাকে হাসি দিয়ে ঢেকে দিল। বাহ, সে বলল, কি ব্যক্তিত্ব। অনন্যা মাথা নত করল। ব্যক্তিত্ব সেটাই যার প্রয়োজন তখন পড়ে যখন তোমাকে বিশেষ সাথে আমন্ত্রণ জানানো হয়। সে গলার আওয়াজ না বাড়িয়েই বলল। কেউ কাশির শব্দ করল। অন্য একজন অতিথি নিজের গ্লাস নিচে নামিয়ে রাখল। প্রিয়ার মনে হল যেন মেঝেটা হেলে যাচ্ছে। অনন্যা কোনো চিৎকার না করেই আসল উদ্দেশ্যে নাম নিয়েছিল, এবং মুখোশের ওই জায়গায় এটি একটি বোমার মতো কাজ করল। বিভান আরও এক সুন্দর তলোয়ারের ঘা দিয়ে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করল। ঠিক আছে, সে নিজের গ্লাস তুলতে তুলতে বলল। আমি সেই সব মানুষদের সমর্থন করতে পছন্দ করি যারা পরিশ্রম করে। শান্তিজি একটি উদাহরণ। সে এমনভাবে হাসল যেন সে খুব দয়ালু। মাঝে মাঝে আমাদের মনে রাখতে হয় আমরা কোথা থেকে এসেছি। অনন্যা নড়ল না, কিন্তু তার চোখ বদলে গেল, রাগে নয় বরং সীমানা নির্ধারণে। আমার মা কোথাও থেকে আসেননি,
সে বলল, আমার মা আপনাদের অনুভব করতে না দিয়েই এমন সব জায়গা সামলান। বিভান নিজের চোয়াল শক্ত করল। রাজেশ এক ঘাবড়ানো হাসি হাসল। সে আরও একটি আঘাত করার চেষ্টা করল। এটি একটি সৎ কাজ, অবশ্যই। ব্যাস কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর ভাবে যে ভালো পোশাক পরলেই তারা এই জায়গার যোগ্য হয়ে যায়। অনন্যা রাজেশের দিকে ঘুরল। তার হাসি ভাঙল না, কিন্তু গলার আওয়াজ আরও দৃঢ় হল। আর কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর ভাবে যে টাকার সাথে জন্ম নিলেই তারা শ্রেষ্ঠ হয়ে যায়। সে জবাব দিল, আমার মনে হয় আজ আমরা সবাই শিখছি। এক নিস্তব্ধতার পর পাশের একটি টেবিল থেকে এক মহিলা সামান্য হাসি হাসল, মজা করে নয় বরং প্রশংসা করে। অন্য কেউ অজান্তেই হাসল। বিভান এটি দেখল, আর এটাই তাকে সবথেকে বেশি আঘাত করল। হলের মানুষ ওকে চ্যালেঞ্জ জানাতে শুরু করছিল। বিভান এক পা এগিয়ে এলো এবং গলার আওয়াজ নিচু করল, কেবল অনন্যার জন্য। উত্তেজিত হইও না, সে ফিসফিস করল, এটি তো মাত্র শুরু হয়েছে। অনন্যা তাকে সরাসরি দেখল। আমি জানি। সেও ঠিক ততটাই ধীরে জবাব দিল, এই জন্যই আমি এসেছি। বিভানের অস্বস্তি হতে লাগল। সে প্রোটোকলের জন্য প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া কাছে এলো। সব ঠিক আছে বিভান? সে পেশাদারভাবে জিজ্ঞেস করল। বিভান টেনশন নিয়ে হাসল। পারফেক্ট। আমি ব্যাস চাই অনন্যা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। অনন্যা আগে থেকেই শান্ত সৌন্দর্যের সাথে কথা বলল। আমি স্বাচ্ছন্দ্যেই আছি। যেটা আমাকে অস্বস্তি দিচ্ছে সেটা হলো সেই ব্যক্তি যে আমার অপমানের আয়োজন করেছে। রাজেশ গ্লাসটি শক্ত করে ধরল। বিভান ঢোক গিলল। ওই মুহূর্তেই সঙ্গীত ধীর ছন্দে বদলে গেল এবং এক স্টাফ সদস্য প্রিয়ার কাছে এলো। 10 মিনিটে অভিনন্দন অনুষ্ঠান, সে ফিসফিস করল। প্রিয়া মাথা নাড়ল আর তার পেট গুলিয়ে উঠল, কারণ সে জানত রাজেশ কি পরিকল্পনা করছে। সে জানত যে অভিনন্দন অনুষ্ঠান একটি লাইভ ফাঁদ হবে। আর বিভান অনন্যার ওপর নিজের নজর আটকে রেখেছিল, যেন অবশেষে সে এক যোগ্য শত্রু খুঁজে পেয়েছে। সে শুধু একটা কথাই ভাবল, যদি ও কথা দিয়ে না পড়ে তবে আমি ওকে মাইক্রোফোন দিয়ে ফেলে দেব। অনন্যা এর বিপরীতে পেছনের মঞ্চ, গ্লাসের শাড়ি আর বড় স্ক্রিনটি দেখল এবং তার শান্তিতে এক ধীর নিশ্চয়তা চলে এলো। ওদের চেষ্টা করতে দাও। হল তখনও হাসছিল, কিন্তু এবার সেটা কোনো আত্মবিশ্বাসে ভরপুর হাসি ছিল না। সেটা ছিল মেপে মেপে দেওয়া এক হাসি। প্রথম চ্যালেঞ্জের পর অনন্যা বিভান আর রাজেশের বেষ্টনী থেকে একটু দূরে সরে গেল, পালানোর জন্য নয় বরং একটু শ্বাস নেওয়ার জন্য। সেখানকার বাতাসে দামি পারফিউম আর গ্লাসের বরফের গন্ধ ছিল। বাইরে থেকে সুন্দর, কিন্তু ভেতর থেকে শীতল। সে ছবির দেওয়ালের দিকে এগিয়ে গেল, কালো ফ্রেম আর সাদা আলোর এক গোছানো গ্যালারি। ইতিহাসকে এমনভাবে দেখানো হয়েছে যেন ইতিহাস শুধু সাফল্য। 2001 সালে প্রতিষ্ঠা, 2007 সালে উদ্বোধন, 2012 সালে দান। অনন্যা মুখগুলো দেখল, স্যুট আর হাত মেলানো কভার পেজের মতো হাসিগুলোতে নজর বোলাল, আর তারপর এক পুরনো ছবির সামনে দাঁড়িয়ে গেল, যা অন্যদের থেকে একটু ঝাপসা ছিল। মাঝখানে হালকা স্যুটে এক যুবক, সংযত হাসি আর গম্ভীর নজর। তার পাশে অনেক কর্মী আইডি কার্ড নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, আর এক কোণায় অন্য একজনের দেহের পেছনে প্রায় লুকিয়ে থাকা এক তরুণী ছিল, যার চুল বাঁধা ছিল, কাজের অ্যাপ্রন পড়েছিল, ক্লান্ত কিন্তু দৃঢ়বজর। সে কোনো সাধারণ কর্মী ছিল না, সে ছিল শান্তি। তরুণী, রোগা, ঠিক এখনকার মতোই, সেই নজর, কিন্তু সেই বলিরেখা ছাড়া যা জীবন তাকে দিয়েছিল। অনন্যার বুকটা ভারী হয়ে গেল। সে কাঁদল না, ব্যাস তার গলাটা বুঝে এলো, যেন কেউ তার আওয়াজ কেড়ে নিয়েছে। তার আঙুলগুলো সহজাতভাবে সেই সাধারণ ব্রোচের দিকে এগিয়ে গেল, যা সে বুকে পড়েছিল। সে সেটি ছুল এবং ওই ভঙ্গিমায় এক ছোট আবেগ ঝরে পড়ল, যেন স্মৃতির এক ধাক্কা। ভালো লাগল। বিভান সিংঘানিয়ার আওয়াজ পেছন থেকে শোনা গেল, নরম, নকল আর সধাই করা। অনন্যার সাথে সাথে ঘুরল না। এতে আমার আগ্রহ আছে, সে জবাব দিল। বিভান ছবিটিকে এমনভাবে দেখতে দেখতে কাছে এলো যেন কোনো ট্রফি। এটি সিংঘানিয়া পরিবার, সে বলল, যারা এটাকে দাঁড় করিয়েছে, যারা এটাকে অস্তিত্বে এনেছে। অনন্যা শেষ পর্যন্ত মাথা ঘোরাল। সে তাকে শান্তভাবে দেখল, কিন্তু তার চোখে এক পুরনো প্রশ্ন ছিল। ওকে? সে হালকা স্যুটের লোকটির দিকে ইশারা করে জিজ্ঞেস করল। বিভান হাসল। আমার বাবা, আসল সিংঘানিয়া, যাদের আস্ফালন করার প্রয়োজন ছিল না। অনন্যা এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকাল, প্রয়োজনের থেকে একটু বেশি সময় ধরে। আপনি ওনার মতোই দেখতে, কিন্তু চোখের দিক থেকে নন, সে বলল। বিভান পলক ফেলল। ওই বাক্যে কোনো অভদ্রতা ছিল না, কিন্তু তাতে ধার ছিল। ওহ না, সে সামান্য হাসি হাসল। আর তুমি চোখের ব্যাপারে কি জানো?
অনন্যা আবার ছবিটির দিকে তাকালো এবং না কেঁপে অ্যাপ্রন পরা মহিলাটির দিকে ইশারা করে বলল, ওকে। বিভানের জবাব দিতে আধা সেকেন্ড দেরি হল। এই জন্য নয় যে সে তাকে দেখেনি, বরং এই জন্য যে সে সবসময় তাকে ব্যাকগ্রাউন্ডে থাকা কারোর মতো দেখে এসেছে। একজন কর্মী, সে বলল, আগে অনেক ছিল, মানুষ আসে যায়। অনন্যা নিজের চোয়াল সামান্য শক্ত করল। ও তো এভাবে কোনো ছবি থেকে বেরিয়ে যেতে পারে না, ও অনেক গভীরে আছে, সে জবাব দিল। বিভান হাসার চেষ্টা করল, কিন্তু অস্বস্তি তার গলা পর্যন্ত চলে এলো, কারণ অনন্যা সেটাই দেখছিল যা সে দেখতে চাইছিল না, ইতিহাসের মানবিক দিক। কিছু দূরে দাঁড়িয়ে প্রিয়া শর্মা এই দৃশ্য দেখছিল। অনন্যার শরীরের কোনো একটা বিষয় তার নজর কেড়েছিল, যেভাবে সে ব্রোচটি ছুল, যেভাবে তার নিঃশ্বাস আটকে গেল। ওই সামান্য কয়েক সেকেন্ড যেখানে এক শক্তপোক্ত মহিলা ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু বাইরে প্রকাশ করে না। প্রিয়া কাছে এলো। সব ঠিক আছে? সে পেশাদার গলায় কিন্তু সতর্ক চোখে অনন্যার দিকে ইশারা করে জিজ্ঞেস করল। অনন্যা ছবির থেকে নজর না সরিয়েই মাথা নাড়ল। হ্যাঁ, সে বলল। ব্যাস, আমি ওকে ওখানে দেখার আশা করিনি। প্রিয়া তার নজরের পিছু নিল আর চোখ গিয়ে আটকাল তরুণী শান্তির ওপর। তার শরীরের ভেতর এক শিহরণ হল। শান্তি এখনও সেখানে কাজ করছে, কিন্তু ওই ছবিতে সে প্রতিষ্ঠাতাদের খুব কাছাকাছি ছিল। নিশক একজন সাফাই কর্মী হওয়ার জন্য তা অনেক বেশি। বিভান প্রিয়ার আগ্রহ দেখল এবং তার হাসি কঠোর হল। প্রিয়া, সে গলার আওয়াজ নিচু করে বলল, তুমি আজই ওর ব্যাপারে সবকিছু খুঁজে বের করতে পারবে? প্রিয়া তাকে গুরুত্ব দিয়ে দেখল। আজই বিভান, সে গলার আওয়াজ না বাড়িয়েই পুনরাবৃত্তি করল, কিন্তু আদেশ দেওয়ার ভঙ্গিতে। ওকে, ও কোথা থেকে এসেছে, ও এভাবে কথা বলে কেন, সবকিছু। প্রিয়া ঢোক গেল এবং মাথা নাড়ল, আজ্ঞাবহতার প্রতিশ্রুতি না দিয়েও কিন্তু অস্বীকার করতে অসমর্থ হয়ে। অনন্যা ওই আদেশটি শুনল। সে বিচলিত হল না। ব্যাস, সে ব্রোচটি আবার ছুল, যেন এটি নিশ্চিত করছে যে কিছু এখনো অক্ষত আছে। আমার এভাবে জিজ্ঞেস করা কি তোমাকে বিরক্ত করছে? বিভান আবার মজা ওড়ানোর চেষ্টা করে বলল, কারণ ইতিহাস যদি তোমাকে অস্বস্তিতে ফেলে, তবে হয়তো এই জায়গা তোমার জন্য খুব বড়। অনন্যা তাকে এক শান্তিতে দেখল, যা আসলে শান্তি ছিল না, সেটি ছিল এক সীমারেখা। ইতিহাস আমাকে অস্বস্তিতে ফেলছে না, সে জবাব দিল। আমাকে ওই মানুষগুলো অস্বস্তিতে ফেলছে যারা একে অন্যদের পিষে ফেলার জন্য ব্যবহার করে। বিভান গ্লাসটি শক্ত করে ধরল। রাজেশ দূর থেকে তাকে চাপা বিরক্তি নিয়ে দেখছিল, আর প্রিয়ার মনে হল যেন শো তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। অনন্যা শেষবারের মতো ছবিটিকে আবার দেখল এবং তার ঠোঁট সামান্য নড়ল, যেন সে আওয়াজ না করে কোনো নাম বলছে। বিভান সেটি লক্ষ্য করল। তুমি কি বললে? সে দ্রুত জিজ্ঞেস করল। অনন্যা তাকে দৃঢ়ভাবে দেখল। এমন কিছু নয় যা এখন তোমার শুনলে কোনো লাভ হবে। বিভান এক মুহূর্তের জন্য জমে গেল এবং তারপর হাসার নাটক করল। সে এক পা পিছিয়ে গেল, নিজের ফোন বের করল এবং কাউকে লিখল, আমার এখনই একটি রিপোর্ট চাই, শান্তি দেবী আর তার মেয়ে, বিশেষ করে মেয়ের ব্যাপারে। ওই মুহূর্তেই বিভানের ফোন প্রায় সঙ্গে সঙ্গেই এক উত্তরের সাথে ভাইব্রেট হল, যেন কেউ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সে সেটি পড়ল এবং তার মুখ শুকিয়ে গেল। মেসেজে লেখা ছিল, বিভান, এই মহিলা কোনো তামাশা নয়। ওর মা আর ওর বাবার পদবীর সাথে যুক্ত এক পুরনো ফাইল আছে যা তোমার পরিবারের সাথে যুক্ত। বিভান অনন্যার দিকে নজর তুলল, যে এখনও দেওয়ালের সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে এখন আর মজা নেই, ভয় ছিল। বিভানের ফোনের মেসেজটি তার মুখে ধাতব সাব রেখে গেল। এটি লোক হাসানোর ভয় ছিল না, এটি ছিল আরও খারাপ কিছুর ভয়, যে খেলাটি এক ফাইলের সাথে, এক অতীতের সাথে জড়িয়ে গিয়েছিল, যা যদি বাইরে আসে তবে একটি পদবীকে এক খারাপ তামাশার থেকেও বেশি কলঙ্কিত করতে পারত। বিভান দ্রুত ফোনটি রেখে দিল। এমন ভাব করছিল যেন কিছুই হয়নি, কিন্তু তার ঘাড় টেনশনে শক্ত হয়েছিল। তার হাসি আরও কৃত্রিম হয়ে গিয়েছিল। অনন্যা এর বিপরীতে তখনও ছবির দেওয়ালের সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন হলের কোনো অস্তিত্বই নেই। সাদা আলো তার অবয়ব চিত্রিত করছিল। হলুদ পোশাকটি ওই শীতল আলোয় আরও পরিষ্কার লাগছিল, আর তার বুকের ব্রোচটি সামান্য চকমক করছিল। অনন্যা, তার পেছন থেকে একটি আওয়াজ এলো। এটি বিভানের আওয়াজ ছিল না, না রাজেশের। এটি ছিল এক পুরুষের কণ্ঠ, খুব স্বাভাবিক সম্মানের সাথে, যা ওই হলে সচরাচর শোনা যেত না। অনন্যা শান্তভাবে ঘুরল। সেখানে এক প্রায় 60 বছর বয়সী লোক দাঁড়িয়েছিল। ক্লাসিক দামি স্যুট, খুব সুন্দর করে আঁচড়ানো সাদা চুল আর দৃঢ় নজর। তার মধ্যে নতুন ধনীদের চটক ছিল না, তার মধ্যে ছিল সেই সব মানুষদের গাম্ভীর্য যারা অনেক কিছু দেখেছে। প্রিয়া তাকে দূর থেকে চিনতে পারল। মিস্টার ওবেরয়, পুরনো বিনিয়োগকারী এবং সম্মানিত অতিথি, সেই সব মানুষদের মধ্যে একজন যারা বাধ্য হয়ে হাসেন না।
ওই লোকটা অনন্যার ব্রোচটি খুব মন দিয়ে দেখল, এমনভাবে নয় যেন কোনো অলংকার দেখছে, বরং এমনভাবে যেন কোনো সংকেত চিনতে পারছে। এই ব্রোচটি, সে বিড়বিড় করল, এটি তুমি কোথায় পেলে? অনন্যা এক মুহূর্তের জন্য ব্রোচটির দিকে তাকাল। এটি আমার পরিবারের। মিস্টার ওবেরয় ঢোক গিললেন। তার চোখ দুটো সামান্য ভিজে গেল, যেন তার মনিতে কোনো স্মৃতি ভেসে উঠেছে। আমি এই ব্রোচটি আগেও দেখেছি, সে আরও ধীরে বলল, বহু বছর আগে। অনন্যা তার চোখের দিকে তাকাল। সে বিচলিত হল না, কিন্তু তার নিঃশ্বাস বদলে গেল। কোথায়? সে জিজ্ঞেস করল। মিস্টার ওবেরয় অন্যদের থেকে কান বাঁচিয়ে চারপাশটা একবার দেখে নিলেন, এক মহিলার কাছে, যে এখানে কাজ করত, কিন্তু এখন যেমন লোকে বলে তেমনটা নয়। সে ফিসফিস করল, আর এক লোকের সাথে, যাকে কাগজপত্র থেকে গায়েব হওয়া উচিত ছিল না। বিভান যে কয়েক পা দূরে দাঁড়িয়ে শুনছিল, সে জমে গেল। সে দ্রুত কাছে এলো, নকল তৎপরতায় হাসতে হাসতে। মিস্টার ওবেরয়, সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, আপনাকে দেখে কতটা খুশি হলাম। আপনি কি ওয়াইন চেতে এসেছেন? মিস্টার ওবেরয় তাকে আমলে নিলেন না। তার নজর অনন্যার উপর আটকে ছিল। তোমার নাম কি? ওই লোকটা জিজ্ঞেস করল। অনন্যা মেহতা, সে জবাব দিল। মিস্টার ওবেরয় ভ্রু কোচকালেন। মেহতা? না, ওই পদবি আমি শুনিনি। শান্তিদেবী ওই মুহূর্তে সেখানে না থেকেও যেন হলে ঢুকে পড়েছিলেন। অনন্যা তার মাকে নিজের হৃদয়ে অনুভব করল। পদবি বলবে না, সেই সতর্কবাণীতে। অনন্যা ওই লোকটির চোখের দিকে টেনশন নিয়ে কিন্তু শান্ত হয়ে তাকাল। আপনি কোন পদবি শুনেছিলেন? সে না কেঁপে জিজ্ঞেস করল। বিভান খুব দ্রুত এগিয়ে এলো। মিস্টার ওবেরয়, গল্পের জন্য এটি সঠিক সময় নয়, আমরা এক ভব্য অনুষ্ঠানে আছি। মিস্টার ওবেরয় অনুশেষে তাকে দেখলেন, আর সেই নজরে কোনো সম্মান ছিল না। তুমি চুপ করো বিভান, সে রুক্ষভাবে বলল। ইতিহাসের কথা বলার জন্য তোমার লজ্জার অভাব আছে। পাশের হল শান্ত হয়ে গেল। প্রিয়ার এমন এক ধাক্কা লাগল, যেন কোনো সুন্দর ঘরে হঠাৎ কোনো দরজা খুলে গিয়েছে। রাজেশ দূর থেকে মিস্টার ওবেরয়ের উপর নজর আটকে রেখেছিল। সে একদমই পছন্দ করত না যখন কোনো বৃদ্ধ লোক মঞ্চের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। অনন্যা নিজের গলার আওয়াজ কিছুটা নিচু করল। স্যার, যদি আপনি আমার মায়ের ব্যাপারে কিছু জানেন, তবে দয়া করে আমাকে সাবধানে বলুন। এখানে অনেক কান আছে। মিস্টার ওবেরয় মাথা নাড়লেন। তুমি ঠিকই বলেছ, আর এই জন্যই আমি এটা এখানে বলবো না। অনন্যা সামান্য শ্বাস নিল, স্বস্তি অনুভব করে। কিন্তু মিস্টার ওবেরয় এক অপ্রত্যাশিত কাজ করলেন। তিনি নিজের পকেট থেকে একটি পুরনো, কিছুটা ঘষা খাওয়া কার্ড বের করলেন। এমন কার্ড যা এখন আর ব্যবহার হয় না। তিনি সেটি 2 আঙুলের মাঝে ধরে রাখলেন এবং কেবল তাকে দেখালেন। কার্ডের নিখুঁত অক্ষরে একটি নাম এবং একটি পদবি ছিল। অনন্যা সেটি পড়ল এবং পৃথিবী 1 সেকেন্ডের জন্য থমকে গেল, কারণ ওই কার্ডে এমন এক পদবি ছিল যা সে তার জীবনে কেবল একবারই শুনেছিল। শান্তিদেবীর ফিসফিসানি কণ্ঠে, যখন তিনি ভেবেছিলেন অনন্যা ঘুমিয়ে আছে। মিস্টার ওবেরয় তাকে গুরুত্ব দিয়ে দেখলেন। এই পদবি কোনো ভব্য অনুষ্ঠানে উচ্চারণ করা হয় না। সে ফিস করল। এটি কোনো আদালতে বা কোনো শেষকৃত্যে বলা হয়। অনন্যা কার্ডটি শক্ত করে ধরল। বাইরে থেকে শান্তি ভঙ্গ না করে ভেতরে কিছু একটা জ্বলে উঠল। আপনি কি তাকে চিনতেন? সে জিজ্ঞেস করল। মিস্টার ওবেরয় ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, আমি জানি তাকে কে ধোঁকা দিয়েছিল। বিভান ফ্যাকাশে হয়ে গেল। মিস্টার ওবেরয় জোর দিয়ে কথাগুলো বলছিলেন। বিভান এক হতাশ হাসির সাথে বলল, এখানে দয়া করে এমনটা করবেন না। মিস্টার ওবেরয় তাকে দেখলেন এবং তাকে এমন একটি বাক্যে থামিয়ে দিলেন যা কাচের মতো ধারালো ছিল। তুমি তো তখনই এটি করে ফেলেছিলে যখন তুমি ওকে অপমান করার জন্য নিমন্ত্রণ করেছিলে। রাজেশ রাগে এক পা এগিয়ে এলো। চাপিয়ে দেবার চেষ্টা করে সে বলল, পুরো সম্মানের সাথে বলছি মিস্টার ওবেরয়, এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান। আমাদের নাটকের প্রয়োজন নেই। মিস্টার ওবেরয় তাকে এমনভাবে দেখলেন যেন কোনো পুরনো হুমকি দেখছেন। তিনি জবাব দিলেন, নাটক তোমাদের মতো লোকেরাই তৈরি করে, যখন তাদের মনে হয় যে টাকা তাদের করা পাপকে মুছে দেয়। প্রিয়ার শরীরে কাঁটা দিয়ে উঠল এবং প্রথমবারের মতো ওই সুন্দর হলটিকে অসুরক্ষিত মনে হতে লাগল, যেন মার্বেলের মেঝেতে ফাটল ধরেছে। অনন্যা মিস্টার ওবেরয়কে কার্ডটি ফেরত দিয়ে দিল, কিন্তু তার কণ্ঠস্বর এবার আলাদা, আরও দৃঢ় এবং আরও পরিণত শোনাল। ধন্যবাদ, সে বলল। আমাকে এখানে আর কিছু বলবেন না। মিস্টার ওবেরয় মাথা নাড়লেন এবং নিজের গলার স্বর নিচু করলেন। যদি তোমার পুরো সত্যটা চাই,
তবে অভিনন্দন অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার সাথে এসো এবং তোমার মাকেও নিয়ে এসো, তাকে একা ছেড়ো না। অনন্যা জমে গেল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, আমার মা কি বিপদে আছে? মিস্টার ওবেরয় নিজের চোয়াল শক্ত করলেন। হ্যাঁ, যেদিন থেকে ওরা ওই নিমন্ত্রণপত্র তোমার টেবিলে রেখেছে। অনন্যার সাথে সাথে শান্তিদেবীকে ডাকার এক তাড়না অনুভব করল, কিন্তু তার মনে পড়ল এমন সব জায়গায় ফোনও আড়ি পেতে শোনা হয়। বিভান এর বিপরীতে আর হাসি বজায় রাখতে পারছিল না। তার নিয়ন্ত্রণের রাগ আর ভয়ের মিশ্রণ স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজেশ বিভানের কাছে এলো এবং তার কানে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি করো, ওকে এখনই থামিয়ে দাও। অভিনন্দন অনুষ্ঠান শুরু করো, ওকে মাইক্রোফোনের সামনে আনো, আর এই বুড়ো লোকটা আরও কিছু বলার আগেই ওকে পিষে দাও। বিভান ঢোক গিলল, অনন্যাকে দেখল এবং প্রথমবারের মতো তাকে সাফাই কর্মীর মেয়ে হিসেবে দেখল না, তাকে একটি ভুল হিসেবে দেখল। এমন এক ভুল যা তাকে তার মর্যাদা বা তার চেয়েও দামি কিছুর বিনিময়ে চোকাতে হতে পারত। মঞ্চে একজন স্টাফ ঘোষণা করল, 5 মিনিটে হোস্টের অভিনন্দন অনুষ্ঠান। প্রিয়া অকৃত্রিম দুশ্চিন্তা নিয়ে অনন্যাকে দেখল। অনন্যা, যার ভেতরে ওই কার্ড আর পদবি প্রতিধ্বনিত হচ্ছিল, সে মঞ্চের দিকে নজর তুলল এবং তার শান্তি এক সিদ্ধান্তে বদলে গেল। যদি ওরা মাইক্রোফোন চায় তবে তাই পাবে। মঞ্চটি একটি খোলা মুখের মতো প্রস্তুত ছিল। শীতল সাদা আলো, পেছনে সিংহানিয়া গ্রুপের লোগো দেওয়া বড় স্ক্রিন, সেনাবাহিনীর মতো সারিবদ্ধ গ্লাস। মাঝখানে মাইক্রোফোনটি এমন কোনো কণ্ঠস্বরের অপেক্ষা করছিল যার মনে হয় যে দুনিয়াটা তারই। প্রিয়া শর্মা ঘড়ি দেখল। তার মন আগে থেকেই জানত কি হতে চলেছে। অভিনন্দন অনুষ্ঠান আসলে কোনো অভিনন্দন ছিল না, সেটি হাততালির আড়ালে সাজানো একটি ফাঁদ ছিল। একদিকে রাজেশ গুপ্তা বিভান সিংহানিয়ার কানে দ্রুত সুন্দর বিষের মতো কথা বলছিল, সহজ রাখো, তুমি ওকে ওপরে আনো, ওকে কিছু ধন্যবাদের কথা বলতে বলো, আর যখন ও আটকে যাবে তখন পুরো হল হাসতে শুরু করবে। ওখানেই শান্তিদেবীর কাহিনী শেষ হয়ে যাবে। বিভান ঢোক গিলল। হোস্টের সেই হাসি ফিরে পাওয়ার চেষ্টা করল, কিন্তু এখন তার চোখে এক ছায়া দেখা যাচ্ছিল। তার সূত্র তাকে যা বলেছিল এবং মিস্টার ওবেরয় যার সংকেত দিয়েছিলেন তা তাকে নাড়িয়ে দিয়েছিল, তবুও অহংকার তাকে সামনের দিকে ঠেলে দিল। বিভান রুক্ষভাবে বলল, ঠিক আছে, ওকে ওপরে আসতে দাও। অনন্যা কয়েক পা পেছনে ছিল। হলুদ পোশাকটি শীতল আলোয় এক চ্যালেঞ্জের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। তার হাতে সেই পুরনো কার্ডটি ছিল না যা মিস্টার ওবেরার তাকে দেখিয়েছিলেন, কিন্তু মনে সেই পদবি ছিল। ভেতরে এক ঢাকের শব্দের মতো বাজছিল, তোমার ইতিহাসের কিছু অংশ এখানে আছে এবং এটি কোনো কাকতালীয় বিষয় নয়। মিস্টার ওবেরয় লোকচক্ষুর আড়ালে আবার তার কাছে এলেন এবং ফিসফিস করে বললেন, নিজেকেই খেলায় ফেসে যেতে দিও না, ওরা গুরুত্বপূর্ণ কথা না বলার জন্য ভান করে। অনন্যা তাকে দৃঢ় শান্তিতে দেখল এবং ফিসফিস করে বলল, আমি খেলতে আসিনি, আমি চোখে চোখ মেলাতে এসেছি। মিস্টার ওবেরয় নিজের চোয়াল শক্ত করলেন এবং বললেন, তাহলে নিজের মায়ের খেয়াল রেখো, যদি আজ কিছু ভেঙে যায় তবে ওরা তাকেও ভেঙে ফেলার চেষ্টা করবে। অনন্যার বুকটা ভার হয়ে এলো, বিভানের ভয়ে নয়, বরং শান্তি দেবীর জন্য দুশ্চিন্তায়। ঠিক ওই মুহূর্তেই স্টাফ স্পষ্ট কণ্ঠে ঘোষণা করল, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ, এই মুহূর্তে আমাদের হোস্ট বিভান সিংহানিয়ার কিছু কথা। হাততালি উঠল, গ্লাসগুলো উপরে তোলা হলো এবং সাজানো হাসিগুলো প্রস্তুত হল। বিভান মাপা আত্মবিশ্বাসের সাথে মঞ্চে এলো। সে নিজের কোট ঠিক করল, মাইক্রোফোন নিল এবং নিজের কণ্ঠস্বর এমন নিচু করল যেন তার দামি রেশম। শুভ সন্ধ্যা, আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ, সে বলল। পেছনের স্ক্রিনে সাফল্য আর প্রতিষ্ঠার ছবিগুলো ফুটে উঠল। হলটি তাকে যান্ত্রিক প্রশংসার সাথে দেখছিল। বিভান তরুণ এবং শক্তিশালী ছিল। এই বয়সে অনেকে শক্তিকে যোগ্যতার সাথে গলিয়ে ফেলে। রাজেশ তাকে নিচ থেকে দেখছিল, একজন অর্কেস্ট্রা পরিচালকের মতো সন্তুষ্ট হয়ে। প্রিয়া এর বিপরীতে হাততালি দিচ্ছিল না, সে অনন্যাকে দেখছিল। বিভান সামাজিক দায়িত্ব, সুযোগ দেওয়ার এবং অনুপ্রাণিত করার বিষয়ে কথা বলতে থাকল। সুন্দর, পরিষ্কার এবং রক্তপাতহীন শব্দ। আর যখন পরিবেশ জমে উঠল তখন সে হাসল। সে বলল, আজ আমাদের কাছে একজন খুব বিশেষ অতিথিও আছেন, একজন মহিলা যিনি নিজ থেকে প্রচেষ্টার প্রতিনিধিত্ব করেন। আমি অনন্যা মেহতাকে আমাদের সাথে ওপরে আসার অনুরোধ করছি। এক গুঞ্জন তরঙ্গের মতো বয়ে গেল। মোবাইল ফোনগুলো ওপরে উঠল। অনেকের মুখে হাসি ফুটে উঠল, যুদ্ধের জন্য প্রস্তুত। অনন্যা নড়ল না, সে দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে গেল। দ্রুত নয়, ধীর নয়, একদম সঠিক মাপে।
প্রতিটি পদক্ষেপ যেন বলছিল, তুমি আমাকে টেনে আনতে পারো না। যখন সে ওপরে এলো, তখন বিভান হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাল, এবং সেই হাসি যা দয়ালু হবার ভান করছিল। মাইক্রোফোনে সে বলল, আসার জন্য ধন্যবাদ অনন্যা। বলো, এই রকম জায়গায় এসে তোমার কেমন লাগছে? প্রশ্নটি এমনভাবে করা হয়েছিল যেন এই জায়গাটি একটি গির্জা, আর সে এক অনধিকার প্রবেশকারী দর্শক। অনন্যা মাইক্রোফোনটি ধীরে ধরল, তার কণ্ঠস্বর পরিষ্কার বেরোল, কোনো কম্পন ছাড়াই। আকর্ষণীয় মনে হচ্ছে, সে বলল, কারণ এখানে সুযোগের বিষয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আজ আমাকে অন্য কোনো কারণে নিমন্ত্রণ করা হয়েছে। হলটি নিস্তব্ধ হয়ে গেল। বিভান হাসার ভান করে হাসল এবং জিজ্ঞেস করল, ও তাই, কোন কারণে? অনন্যা তাকে সরাসরি দেখল এবং বলল, আমাকে পড়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল। এটি সবার সামনে প্রমাণ করার জন্য যে একজন সাফাই কর্মীর মেয়ে এই জায়গার যোগ্য নয়। এক নিস্তব্ধতা ছেয়ে গেল, এক অস্বস্তিকর নিস্তব্ধতা। কেউ তেমনভাবে হাসল না যেমনটা ওরা আশা করেছিল, কারণ অনন্যা কোনো নাটক ছাড়াই কথাগুলো বলেছিল, যেন কোনো তথ্যের বর্ণনা দিচ্ছে। প্রিয়ার শরীরে কাটা দিয়ে উঠল। রাজেশ নিজের চোয়াল শক্ত করল। বিভান নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য এক চড়া হাসি হাসল। সে বলল, অতিরঞ্জিত করো না, এখানে সবাই যোগ্যতার ভিত্তিতেই যুক্ত। অনন্যা নিজের শান্তি বজায় রাখল এবং জবাব দিল, তাহলে আমি খুশি যে তুমি এটি জোরে বলছ, কারণ যখন সত্য সামনে আসবে তখন কেউ বলতে পারবে না যে তারা জানত না। বিভান পলক ফেলল। হলের বাতাস যেন ভারী হয়ে এলো। রাজেশ নিজ থেকে এক ইশারা করল, ওকে এখনই চাপে ফেল। বিভান সুর বদলাল। সে হাসতে হাসতে বলল, আমাদের কিছু বলো অনন্যা, তোমার মা কি তোমাকে এখানে দেখে গর্ববোধ করছেন, নাকি তিনি দুশ্চিন্তায় আছেন যে লোকে কি ভাবতে পারে? সেখানে এক আঘাত ছিল, শান্তিদেবীকে জড়িয়ে তাকে অপমানের বোঝা দেওয়া। অনন্যা মাইক্রোফোনটি দৃঢ়ভাবে ধরল। সে গলার আওয়াজ উঁচু করল না। সে বলল, আমার মা ওই সব কিছুর পরেও দাঁড়িয়ে থাকার জন্য গর্ব অনুভব করেন, যা আপনারা ওনার সাথে করেছিলেন। এক গুঞ্জন পুরো হলে ছড়িয়ে পড়ল। বিভান সামান্য ভ্রু কুচকাল এবং কৌতূহল দেখানোর ভান করে জিজ্ঞেস করল, ওনারা কি করেছিলেন? অনন্যা মঞ্চ থেকে ছবির দেওয়ালের দিকে তাকালো এবং বলল, ওরা ওনাকে ব্যবহার করেছিল, ওনাকে অদৃশ্য করে দিয়েছিল, ওনাকে চুপ করিয়ে দিয়েছিল। বিভান মাঝপথেই থামানোর চেষ্টা করল। সে বলল, এটি কোনো আদালত নয়। অনন্যা তাকে এক নরম কিন্তু বিপজ্জনক বাক্যে থামিয়ে দিল। না বিভান, এটি তার থেকেও খারাপ, কারণ এখানে কোনো প্রমাণ ছাড়াই বিচার করা হয়, কেবল টাকা দিয়ে। রাজেশ রাগে এক পা এগিয়ে গেল এবং নিরাপত্তা রক্ষীদের কাউকে ফিসফিস করে কিছু বলল। প্রিয়া এটি দেখল এবং বাস্তবতার এক ধাক্কা অনুভব করল। ওরা ওকে চুপ করানোর চেষ্টা করবে। অনন্যাও এটি লক্ষ্য করল। সে এক মুহূর্তের জন্য নজর নিচু করল এবং তারপর আবার মাইক্রোফোনটি তুলল। দর্শকদের দিকে তাকিয়ে সে বলল, জানেন সবথেকে আশ্চর্যের বিষয় কি? যখন আপনারা আপনাদের ওই কেবল বিশেষ লোকেদের চ্যাটে হাসছিলেন, তখন আপনারা একটা বিষয় বুঝতে পারেননি। পুরো হল যেন জমে গেল। প্রিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রাজেশ এক স্প্রিংয়ের মতো টানটান হয়ে গেল। বিভান সামান্য হাসি হারালো এবং দ্রুত বলল, কোন চ্যাট? অনন্যা তাকে দেখল এবং জবাব দিল, সেই চ্যাট যেখানে তুমি লিখেছিলে কেউ ওকে সাহায্য করবে না, কেউ ওকে বাঁচাবে না, যেখানে তুমি পরিকল্পনা করেছিলে যে আমি দেরি করে জীর্ণ পোশাক পরে বিভ্রান্ত হয়ে আসব যাতে আমাকে অপমান করা যায়। এক তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল। অনেকে রাজেশের দিকে ঘুরল, অন্যেরা অস্বস্তির সাথে বিভানের দিকে তাকালো। প্রিয়া নিজের কানে রক্ত চলাচলের শব্দ পাচ্ছিল। কেউ কি সেটি লিক করে দিয়েছিল নাকি অনন্যা আন্দাজ করে নিয়েছিল? যাই হোক না কেন, হলে এক কেলেঙ্কারির গন্ধ পাওয়া যাচ্ছিল। বিভান অনন্যার দিকে এক পা এগিয়ে গেল। মাইক্রোফোনটি অর্ধেক বন্ধ করে নিজের গলার স্বর নিচু করে ফিসফিসিয়ে বলল, তোমাকে এটি কে বলল? অনন্যা ওই প্রশ্নের উত্তর দিল না। সে দর্শকদের দিকে তাকিয়ে অন্য একটি প্রশ্ন ছুড়ে দিল, আর জানেন ওরা কেন চেয়েছিল আমি ভুলভাবে আসি? কারণ যদি আমি সঠিক উপায়ে আসতাম তবে ওদের আমার চোখের দিকে তাকাতে হতো। আর এটা খুব ভয়ের বিষয়, যখন কেউ নিজে পরিষ্কার হয় না। পরিষ্কার শব্দটি এক বিশেষ গুরুত্বের সাথে উচ্চারিত হল। অনেকে নিজেদের সিটে নড়ে চড়ে বসল। মিস্টার ওবেরয় নিজ থেকে মুঠি শক্ত করলেন। প্রিয়ার মনে হল বাতাস আর নিয়ন্ত্রণে নেই। বিভান ঢোক গিলল। রাজেশ আর সহ্য করতে না পেরে নিজ থেকে চিৎকার করে উঠল। মজা করার অভিনয় করে সে বলল, ব্যাস ব্যাস, এটি এক ভব্য অনুষ্ঠান, কোনো মেগা সিরিয়াল নয়। ওকে কিছু ভালো কথা বলতে দাও, আর তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। কিছু ঘাবড়ানো হাসির শব্দ শোনা গেল, কিন্তু সেগুলো আর শক্তির হাসি ছিল না, সেগুলো ছিল অস্বস্তিকর হাসি। অনন্যা রাজেশকে শান্তভাবে দেখল এবং বলল, কতটা আশ্চর্যের বিষয় যে তোমার সত্য নিয়ে সমস্যা আছে, আমার মিথ্যা নিয়ে সমস্যা আছে, বিশেষ করে সেই মিথ্যাগুলো যার জীবন নষ্ট করে দেয়। বিভান শেষবারের মতো চেষ্টা করল নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। মাইক্রোফোনে জোরপূর্বক হাসি নিয়ে এসে বলল, অনন্যা, পুরো সম্মানের সাথে বলছি, তুমি নষ্ট হওয়া জীবনের ব্যাপারে কিছুই জানো না। তুমি তো নিছক একজন কর্মীর মেয়ে। অনন্যা পলক না ফেলে তাকে দেখল এবং ঠিক ওই মঞ্চে সবার সামনে সে সেই বাক্যটি বলল যা বিভানের গায়ের রং বদলে দিল। সে বলল, না বিভান, আমি সেই মহিলার মেয়ে যে তোমার এই প্রতিষ্ঠার ছবিতে আছে। আর যদি আমার মা ওখানে থাকে তবে তার কারণ হল তোমার ইতিহাসের এমন এক অংশ যা তোমরা মাটি চাপা দিয়ে দিয়েছিলে।
পুরো হল জমে গেল। বিভান ফ্যাকাশে হয়ে গেল। রাজেশ হাসা বন্ধ করে দিল। প্রিয়ার মনে হল যেন পৃথিবীটা হেলে যাচ্ছে। আর তখনই পেছন থেকে এক তীব্র গুঞ্জন আর এক কাঁপানো মহিলার কণ্ঠস্বর শোনা গেল। কেউ একজন বলল, শান্তিজি, শান্তিজি, আপনি কি এখানে? অনন্যা সহজাতভাবে ঘুরল এবং হলের প্রবেশদ্বারে কাজের ইউনিফর্ম পরা আর ঝলঝলে চোখে শান্তি দেবী দাঁড়িয়েছিলেন। তিনি অনুমতি চাইতে আসেননি, বরং এই জন্য এসেছিলেন কারণ ভয় আর তার মেয়েকে থামানোর জন্য যথেষ্ট ছিল না। হলটি এই দৃশ্য দেখে কি করবে বুঝে উঠতে পারল না। শান্তি দেবী কাজের ইউনিফর্মে কাপা কাপা হাতে এমন এক ভব্য অনুষ্ঠানের দরজায় দাঁড়িয়েছিলেন যেখানে সবকিছু স্যুট, চকমকানি আর দামি পারফিউম ছিল। এটি কোনো সুন্দর দৃশ্য ছিল না, এটি ছিল এক বাস্তব দৃশ্য। আর বাস্তবতা যখন মুখোশের দুনিয়ায় প্রবেশ করে তখন অনুমতি চায় না, সেটি সবকিছু ওলটপালট করে দেয়। অনন্যা তাকে দেখল এবং তার বুক ফেটে যেতে চাইল। বিভানও তাকে দেখল এবং প্রথমবারের মতো তার শরীর বুদ্ধির আগে প্রতিক্রিয়া জানাল। সে টান টান হয়ে গেল, যেন শান্তিদেবীর উপস্থিতি এমন এক চাবিকাঠি যা এমন এক দরজা খুলে দিয়েছে যা সে চাইছিল না। রাজেশের বিপরীতে এক লুকানো শয়তানি হাসি হাসল। সে কাউকে বিড়বিড় করে বলল, দেখো তো একবার, মূল চরিত্র এসে গিয়েছে। প্রিয়া প্রোটোকল অনুযায়ী তাকে রক্ষা করার চেষ্টা করে শান্তি দেবীর দিকে এক পা এগিয়ে গেল। সে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? আপনার কিছু প্রয়োজন? শান্তি দেবী এক ছোট ইশারায় তাকে থামিয়ে দিলেন এবং ধীরে বললেন, আমার কিছু প্রয়োজন নেই, ব্যাস আমি চাই না আমার মেয়ে একা থাকুক। অনন্যা এক মুহূর্তের জন্য মাইক্রোফোনটি শক্ত করে ধরল, তারপর নিজেকে সামলে নিয়ে দ্রুত মঞ্চ থেকে নিচে নামল। দৌড়ে নয়, সে নিজের মায়ের কাছে এমনভাবে এলো যেন কোনো ক্ষত ঢেকে রাখছে। সে ফিসফিস করে বলল, মা, আমি তো তোমাকে বারণ করেছিলাম আসতে। শান্তিদেবী হল থেকে নজর না সরিয়ে ঢোক গিললেন এবং জবাব দিলেন, আর আমি তোমাকে বলেছিলাম সাবধান থাকতে, কিন্তু আজ আমি আর লুকিয়ে থাকতে পারলাম না। বিভান নিজের গলা পরিষ্কার করল এবং হোস্টের সেই কণ্ঠস্বর ফিরে পাওয়ার চেষ্টা করল। দৃষ্টিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মাইক্রোফোনে হাসতে হাসতে সে বলল, শান্তিজি, কি আশ্চর্য, আপনার আসার প্রয়োজন ছিল না, এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান। শান্তিদেবী তাকে দেখলেন এবং তার চোখে এমন কিছু ছিল যা বিভান আশা করেনি। সেটা তোষামদ নয়, ভয় নয়, বরং এক ক্লান্তি। শান্তিদেবী গলার আওয়াজ সামান্য উঁচু করে বললেন, ব্যক্তিগত? হ্যাঁ, এটি ব্যক্তিগত কিভাবে ছিল যখন আপনারা আমাকে না পড়িয়েই কাগজে সই করতে বলেছিলেন? হলে এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। বিভান দ্রুত পলক ফেলল এবং বলল, তুমি কোন বিষয়ে কথা বলছ? রাজেশ এক নকল হাসির সাথে এগিয়ে এলো এবং বলল, শান্তিজি, ড্রামা করবেন না, এখানে আমরা সবাই কাগজে সই করি, এটি স্বাভাবিক। শান্তিদেবী রাজেশের দিকে ঘুরলেন, তার হাত কাঁপলেও কণ্ঠস্বর দৃঢ় ছিল। তিনি বললেন, কাজ করা স্বাভাবিক, এটা স্বাভাবিক নয় যে তোমার থেকে তোমার অধিকার কেড়ে নেওয়া হবে আর তারপর তোমাকে কৃতজ্ঞ হতে বলা হবে। অনন্যা তার মায়ের পাশে এক দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল। প্রিয়া নিজের বুকের ভেতর এক টান অনুভব করল এবং মিস্টার ওবেরয় পেছন থেকে ধীরে উঠে দাঁড়ালেন। বিভান শান্তিদেবীর দিকে এক পা এগিয়ে এলো এবং গলার আওয়াজ নিচু করে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল, শান্তিজি, নিজের জায়গা মনে রাখুন। এখানে কথা বলা আপনার জন্য ঠিক নয়। শান্তিদেবী তার চোখের দিকে তাকালেন এবং অবশেষে বহু বছর পর তিনি আর মাথা নিচু করলেন না। তিনি বললেন, আমার জায়গা সেটাই ছিল যা আপনারা লুকিয়ে রাখার জন্য ব্যবহার করেছিলেন, আর আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি। এক নিস্তব্ধতা ছেয়ে গেল, এমন এক নিস্তব্ধতা যা হাসি দিয়ে ভরানো যায় না। শান্তিদেবী নিজের ইউনিফর্মের পকেট থেকে একটি পুরনো ভাঁজ করা জীর্ণ খাম বের করলেন। সেটি সুন্দর ছিল না, কিন্তু সেটি বাস্তব ছিল। তিনি সেটিকে আঙুলের মাঝে এমনভাবে ধরলেন যেন সেটির অনেক ওজন। তিনি বললেন, এটি একটি প্রতিলিপি যা আমি বাছিয়ে রেখেছিলাম, কারণ একজন লোক আমাকে বলেছিল, এটি বাছিয়ে রেখো শান্তিজি, কারণ একদিন যদি ওরা তোমাকে মুছে ফেলতে চায় তবে তোমার কাগজের প্রয়োজন পড়বে। বিভান ঢোক গিলল, রাজেশ ভ্রু কোঁচকাল। শান্ত থাকার চেষ্টা করে বিভান জিজ্ঞেস করল, ওটা কি? শান্তিদেবী সেটি তাকে দিলেন না, তিনি সেটি প্রিয়াকে দিলেন। তিনি বললেন, তুমিই তো এই আয়োজন করো, তুমি জানো কখন কোনো কিছু খারাপ লাগে, এটি পড়ো। প্রিয়া ইতস্তত করল, কিন্তু সেটি নিল। সে খামতি খুলল, প্রথম লাইন পড়ল এবং তার মুখ বদলে গেল, বিস্ময় থেকে আতঙ্কে। সে বিড়বিড় করে বলল, এটি একটি গোপনীয়তা রক্ষা করার চুক্তি এবং ইস্তফাপত্র, কিন্তু তারিখের সাথে কোনো মিল নেই। শান্তিদেবী ঠোঁট কামড়ে মাথা নাড়লেন এবং বললেন, ওরা আমাকে দিয়ে সই করিয়েছিল যে আমি এমন কিছু ছেড়ে দিচ্ছি যা আমি কোনোদিন পাইনি, আর এটা যে আমি একটি দুর্ঘটনার বিষয়ে
চুপ থাকতে রাজি হয়েছিলাম। বিভান কুকড়ে গেল। রাজেশ এক ঘাবড়ানো হাসি হাসল এবং বলল, আরে দয়া করে থামুন। দুর্ঘটনা? সে তো 1000 বছর আগের কথা। মিস্টার ওবেরয় পেছন থেকে দৃঢ় কণ্ঠে কথা বলে উঠলেন, সেটি কোনো দুর্ঘটনা ছিল না রাজেশ। পুরো হল জমে গেল। বিভান মিস্টার ওবেরয়ের দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আপনি জানেন না? মিস্টার ওবেরয় তাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ আমি জানি। আর আমি জানি যে তোমার বাবা মানুষকে চুপ করিয়েছিলেন। আর আমি জানি শান্তিজি ওখানে ছিল। এবং আমি জানি যে লোকের অভিযোগ করার কথা ছিল সে কাগজ থেকে গায়েব হয়ে গিয়েছিল। অনন্যার বুকটা ধক করে উঠল, কিন্তু সে দৃঢ় থাকল। শান্তিদেবী তার মেয়েকে দেখলেন। তার চোখ জলে ভরে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, আমি ভয়ের চোটে চুপ ছিলাম অনন্যা, কারণ ওরা আমাকে বলেছিল যে যদি আমি মুখ খুলি তবে তুমি মা হারা হয়ে যাবে। অনন্যা শান্তিদেবীর হাত শক্ত করে ধরল এবং ধীরে বলল, আর নয়। বিভান মাইক্রোফোন ফেরত নেওয়ার চেষ্টা করল। তার নিয়ন্ত্রণে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বলল, এটি মানহানি, সিকিউরিটি প্লিজ। দুজন নিরাপত্তারক্ষী এক পা এগিয়ে এলো, কিন্তু থেমে গেল যখন মিস্টার ওবেরয় এক শান্ত অধিকারের সাথে হাত তুললেন। তিনি বললেন, কেউ ওই মহিলাকে স্পর্শ করবে না। মিস্টার ওবেরয় বললেন, আর যদি ওরা ওকে ছোঁয় তবে কাল ওরা খবরের শিরোনামে নাম আর প্রমাণসহ থাকবে। প্রিয়া বিভানকে কাঁপতে দেখল। সে জিজ্ঞেস করল, বিভান, এটা কি? এবার সে আর কোনো কর্মী হিসেবে নয়, বরং একজন সাক্ষী হিসেবে প্রশ্ন করল। বিভান নিজের চোয়াল শক্ত করল। তার হাসি মরে গেল। সে আদেশ দিল, প্রিয়া, ওটা আমাকে দাও। প্রিয়া কাগজটি অনিশ্চয়তা নিয়ে ধরে থাকল। অনন্যায় এক পা এগিয়ে এলো এবং দর্শকদের দিকে তাকিয়ে বলল, আমার মা সাফাই করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে আসেননি। তিনি আপনাদের এটা বলতে এসেছেন যে আপনারা অস্পৃশ্য নন। রাজেশ রাগে এক পা এগিয়ে এসে বলল, ব্যাস করো, এটি সবসময়কার মতো টাকা দিয়েই মিটে যাবে। অনন্যা তাকে শান্তভাবে দেখল এবং বলল, আর এটাই তোমাদের সমস্যা। তোমাদের মনে হয় সবকিছু টাকা দিয়ে মিটে যায়, কারণ তোমরা কোনোদিন লজ্জা দিয়ে মূল্য চোখানি। হলের বাতাস যেন ভারী হয়ে এলো। অনেক অতিথি এখন আর হাসির খোরাক পাওয়ার জন্য রেকর্ড করছিল না। তারা ভুল পক্ষে পড়ে যাওয়ার ভয়ে রেকর্ড করছিল। শান্তিদেবীর শরীর কাঁপলেও গলার স্বর দৃঢ় ছিল। তিনি শেষ তুরুপের তাসটি সামনে রাখলেন। তিনি দেওয়ালের দিকে ইশারা করে বললেন, ওই প্রতিষ্ঠার ছবিটি একটি স্মৃতি নয়, এটি এই বিষয়ের প্রমাণ যে যখন সবকিছু ঘটেছিল তখন কে কে ওখানে ছিল। বিভান স্তব্ধ হয়ে রইল। আর তখনই পেছনের এক অতিথি, যে এতক্ষণ চুপ ছিল, সে প্রথমবারের মতো কথা বলে উঠল। সে কাঁপানো গলায় বলল, আমিও ওই চুক্তিতে সই করেছিলাম এবং আমার এখন অনুশোচনা হচ্ছে। আরও এক গুঞ্জন, আরও একটি সিঁড়ি যা ভেঙে পড়ল। প্রিয়া কাগজটি শক্ত করে ধরল এবং মিস্টার ওবেরয়ের দিকে তাকালো। সে জিজ্ঞেস করল, আমরা কি করব? মিস্টার ওবেরয় দ্বিধা করলেন না। তিনি বললেন, এটি রেকর্ড করো, এখনই। বিভান ঢোক গিলল। অনন্যাকে দেখল, শান্তিদেবীকে দেখল, হলটিকে দেখল এবং প্রথমবারের মতো বুঝল যে সে আর কোনো অনুষ্ঠান নিয়ন্ত্রণ করছিল না। সে একটি পতনের সাক্ষী ছিল। কিন্তু রাজেশ চোখে আগুন নিয়ে বিভানের কাছে এলো এবং এক বাক্য ফিসফিস করে বলল, যা প্রিয়াকে জমিয়ে দিল, যদি আমরা একে আজ না থামাই তবে কাল ওরা আমাদের কবর দিয়ে দেবে। হলটি আর কোনো ভব্য অনুষ্ঠান রইল না, সেটি এক প্রমাণে পরিণত হল। মোবাইলগুলো এবার কৌতূহলের জন্য নয়, বরং ভুল পক্ষে পড়ার ভয়ে ইশারা করছিল। প্রিয়া শর্মা শক্ত হাতে খামটি ধরল এবং বিভানের ওপর নজর আটকে রেখে বলল, যা কেউ কোনোদিন সিংহানিয়াকে বলার সাহস করেনি। এটি মিটমাট হবে না, এটি রেকর্ড হবে। বিভান কাগজটি ফেরত নেওয়ার জন্য এক পা এগিয়ে এলো এবং বলল, আমাকে দাও। প্রিয়া নড়ল না, সে বলল, না। রাজেশ গুপ্তা নিজের দাঁত শক্ত করে চেপে ধরল এবং চাপা আক্রোশে এগিয়ে এলো। কিন্তু মিস্টার ওবেরয় এক বিপজ্জনক শান্তির সাথে তার সামনে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন, ভাবার সাহসও করো না, আজ খেলা শেষ হচ্ছে। শান্তিদেবী কাঁপতে কাঁপতে নিঃশ্বাস নিচ্ছিলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকলেন। অনন্যা তাকে 1 সেকেন্ডের জন্য ছাড়ল না, যেন তার হাতটি একটি নোঙর। শান্তিদেবী ফিসফিস করে বললেন, আমি বছরের পর বছর চুপ ছিলাম, ভয়ের চোটে আর নিজের মেয়ের জন্য, কিন্তু আর নয়। পেছনের এক অতিথি গলার আওয়াজ উঁচু করে স্বীকার করল, আমি ওই চুক্তিতে সই করেছিলাম এবং আমার কাছে এক কপি আছে। অন্য এক অতিথি গ্লাস নামিয়ে রেখে বিড়বিড় করল, আমি ওই দুর্ঘটনা দেখেছিলাম এবং সবসময় জানতাম যে ওরা এটিকে চাপা দিয়ে দিয়েছিল। বিভান ফ্যাকাশে হয়ে গেল। সে আর ওই অনুষ্ঠানের মালিক ছিল না, সে ছিল এক অদৃশ্য আসামি। রাজেশ শেষ চেষ্টা করল। সে বলল, ভদ্রমহোদয়গণ, অতিরঞ্জিত করবেন না, আমরা ব্যক্তিগতভাবে কথা বলতে পারি। অনন্যা তাকে শান্ত শীতলতায় দেখল এবং বলল, ব্যক্তিগত বা গোপনীয়তা তোমাদের অস্ত্র ছিল, কিন্তু এবার জনসমক্ষে এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে।
প্রিয়া নিজের ফর্মে একটি নম্বর ডায়াল করল। সে জোরে কথা বলল না, ব্যাস বলল, আমার একজন নোটারি আর একটি নথিপত্র এখনই খুলতে হবে। বিভান নিজের চোয়াল শক্ত করল। সে শান্তিদেবীর দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তাকে নিজের চোখ দিয়েই ভেঙে ফেলতে চায়। সে ফিসফিস করে বলল, তুমি কি সত্যি এমনটা করতে চলেছ? শান্তিদেবী তাকে দৃঢ় ক্লান্তিতে দেখলেন এবং জবাব দিলেন, তুমিই তো আগে এটি করেছিলে, যখন তুমি আমাকে চুপ করিয়েছিলে। মিস্টার ওবেরয় কোনো চিৎকার না করেই শেষ আঘাতটি করলেন। আর কাল বিভান, তোমার ভিত অডিটের হাতে থাকবে। তোমার দান ধ্যান আর তোমার এই সঙ্গী একা পালিয়ে যাবে। রাজেশ পলক ফেলল এবং জমে গেল। মিস্টার ওবেরয় তাকে এমনভাবে দেখলেন যেন কেউ যাকে আগেই হারানো হয়ে গিয়েছে। কিছু নাম এমন থাকে যা শহর ততদিন সহ্য করে যতদিন রেকর্ড তৈরি হয় না। রাজেশ এক পা পিছিয়ে গেল। অনেক দেরিতে বুঝতে পেরে বিভান হার মেনে নিয়ে ঢোক গিলল। দেওয়ালের ওপর সেই প্রতিষ্ঠার ছবিটি এখনও ওখানেই ছিল, নিস্তব্ধ। এবার সেটি আর অহংকার নয়, সেটি ছিল এক জলজান্ত প্রমাণ। কয়েকদিন পর মামলাটি আনুষ্ঠানিকভাবে খুলে গেল। অনেক সাক্ষী নথিপত্র নিয়ে সামনে এলেন। চুক্তিটি বাতিল ঘোষিত হল। রাজেশ এই কেলেঙ্কারির মুখ হয়ে দাঁড়াল এবং জনসমক্ষে চাপের মুখে সে ডুবে গেল। বিভান নিজের ইমেজের উপর নিয়ন্ত্রণ হারাল এবং সেই সত্যের দ্বারা চিহ্নিত হল যা সে মাটি চাপা দিয়েছিল। শান্তিদেবী নিজের ইচ্ছায় পদত্যাগ করলেন, কিন্তু তিনি সোজা পিঠ করে বেরিয়ে এলেন। এবার আর কেউ তাকে শান্তিজি বলে ডাকল না, তাকে স্রেফ শান্তি বলা হল। অনন্যা নিষ্ঠুরতা দিয়ে নয়, বরং এক শান্তির সাথে এই জয় উদযাপন করল। সে নিজের মাকে বলল, আমি কোনো পোশাকের জন্য দেবী হতে আসিনি, আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছিলাম যে তুমি কে। আর শান্তিদেবী অবশেষে এমনভাবে নিঃশ্বাস নিলেন যেন কেউ কোনো বাতাসহীন ঘর থেকে বাইরে বেরোল। অনুগ্রহ করে আপনার মতামত এবং ভাবনা মন্তব্য বক্সে ভাগ করে নিন। যদি আপনি আমাকে একটি লাইক দেন তবে আমি খুব খুশি হব।